কুড়িগ্রাম সরকারি হসপিটালে যা দেখলাম আমার আপুর লাশ সেখানে রাখা হয়েছে। তো যাই হোক আপু যেহেতু সবাই এখান থেকে গেল কান্নাকাটি। এবং সে বিষ খেয়ে মারা গেছে? হ্যাঁ, বিষ খেয়ে মারা গেছে। আচ্ছা, বিষ খেয়ে কেন মারা গেল এটা আপনারা তার নামটা জানতে চাই, একটু নামটা বলবেন। আমার নাম লাবণী। আচ্ছা আচ্ছা, আপনি এখন কোথেকে আসছেন এই মুহূর্তে? আমি ঢাকা মোহাম্মদপুর থেকে আসছি। আচ্ছা, ঢাকাতেই থাকেন আপনি? হ্যাঁ, ঢাকাতেই থাকি আমি। ওকে, বয়স কেমন হতে পারে এখন আপনার? আমার বয়স এখন 28। 28 বছর বয়স আজকের অতিথির, এবং এই পর্যন্তই তার জীবনের গল্পটা আমরা শুনবো। সো আপনি শুরু করুন প্লিজ, যেখান থেকে আপনি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আমার ছোট থেকে বড় হানো কুড়িগ্রামই। কুড়িগ্রামে কি বাবার বাড়ি ছিল? হ্যাঁ, কুড়িগ্রাম শহর থেকে একটু ভিতরে যাইতে হয়, গ্রাম সাইড, মানে আমার বাবার বাড়ি ছিল। আমার যখন 4 বছর বয়স তখন আমার বাবা মারা যায়। আমার বাবা মারা যাওয়ার আগে আমার বড় অপুর বিয়ে হয়ে যায়, আর আমরা 4 ভাই বোন, আমরা 2 ভাই 3 বোন। আচ্ছা, মোট 5 জন। হ্যাঁ, তার আগে ভাই আমি একটা কথা বলতে চাই। আমার বাবা অতি পূর্বে একটা বিয়ে করে, বিয়ে করার পরে আমার বড় মা মারা যাওয়ার পরে আমার মাকে বিয়ে করে। আমার মার বিবাহ হওয়ার পরে একই এলাকার ভিতরে আমার ওই নানুর বাড়িও অনেক আত্মীয় ছিল, আমার এই নানুর বাড়িও অনেক আত্মীয় ছিল। আমার সেই ভাই বোন ওই নানুর বাড়িতে থাকে, আমরা আমাদের নানুর বাড়িতে থাকি। আচ্ছা, তা আমি আসলে আমার বাবার কথা ভালো করে আমার মনে নাই, আমি দেখিও নাই ওরকম। তা মারা যাওয়ার পরে আমার মার আত্মীয় ছিল সেই সময়, আসলে আমার ছোট চাচার আত্মীয় কম ছিল, এই কারণে আমার বাবা আমার ছোট চাচাকে সব সম্পত্তি দিয়ে দেয়, আর আমার মার যে বাবার বাড়ি থেকে যে আত্মীয় দেওয়া হয় সেটা দিয়ে আমার বাবা চলতে থাকে। বাবা এলাকার মধ্যে দেওয়া হয় কথা ঠিক বুঝতে পারছি না আমি। সম্পদ যেরকম আমার নানুর অনেক সম্পদ থাকে, আমার মাকে যখন বিয়ে দেওয়া হয় তখন অনেক সম্পদ দিয়ে বিয়ে দেওয়া হয়। আর আমার বাবার বাড়ি থেকে যেগুলো আত্মীয় পাওয়ার কথা ছিল সেগুলো আমার ছোট চাচাকে আমার বাবা দিয়ে দেয়, যে আমার তো যেভাবে হোক চলতেছে, তা তুমি এগুলো সব ইয়ে করো। আমার বাবা মারা যাওয়ার পরে আমার সেই বড় মার ছেলেরা, ছেলে 1 জন, মেয়ে 3 জন, ওরা তখন মোটামুটি অনেক বড়, সবকিছু বোঝে, আর আমরা তখন অনেক ছোট ছোট। আমার বাবা বেঁচে থাকাতে আমার বড় অপুর বিয়ে হয়ে যায়। তখন আমার বাবার এক ধরনের কি জন্ডিস হয়, লিভার টিভার ইয়ে হয়ে গেছে, সেই সময় তো অত বুঝতাম না, অনেক মেডিকেলে নেওয়া হয়, ভালো হয় না। তখন আমার মা অনেক সম্পত্তি বিক্রি করে আমার বাবার চিকিৎসা করেন। তাছাড়া আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা বলে যে আমার ছেলে মেয়ে যখন এখন ছোট ছোট, ওই ছেলে মেয়ে তো আর এত ভার দেওয়া যায় না, এটা অন্যায় করা হবে, আমার বাবার সম্পদ বিক্রি করে আমি আমার স্বামী ঋণ পরিশোধ করব। কিসের ঋণ ছিল? এই যে আমার বাবাকে যে অনেক জায়গায় নেওয়ানো হয়েছে, এগুলো শুধু ঋণ করতো চিকিৎসার সময়, সেগুলো আমার ঋণ, আমার মা সম্পত্তি বিক্রি করে। সম্পত্তিগুলো বিক্রি করার সময় আমি দেখতাম ছোট থাকতে শুধু মারামারি কাটাকাটি বাঁচত। আমার মার মাকে ডিভোর্স দেওয়া হয়, আমার নানু আবারও দ্বিতীয় বিবাহ করে, তা সেই সংসারে আমার মাকে মানুষ করা হয় না, আমার মার ফুফুর কাছে আমার মা বড় হয়। আচ্ছা, এটা কি তারও আগের ঘটনা বলতেছে? হ্যাঁ, আমার যে সেই মামারা, আমার মার ফুফাতো ভাইরা, ওরা ওটা নিবে, কম অঙ্কের টাকা দিয়ে নিবে। সেই সময় তো আমার মার অনেক সমস্যা, যে কোথাও থেকে যদি 5,000 টাকা বেশি পায় সে সংসার চালাতে পারবে, অর্থাৎ সে ঋণ পরিশোধ করতে পারবে। একটা সম্পত্তির অর্ধেক সম্পত্তি বিক্রি করে আমার মা। তখন আমার ওই মামারা চাচারা অনেক খুনাখুনি হয়ে যায়, আমি ছোট থাকতে দেখছি। মানে সম্পত্তি বিক্রি করতে গিয়ে? হ্যাঁ, বিক্রি করতে যে রক্ত শুধু বন্যা বয়ে যেত। কি হয়েছিল, কি ঘটনাটা কি? ঘটনাটি হলো আমার সেই মার ফুফাতো ভাইরা ওই সম্পত্তিটা কিনবে, কিন্তু আমার চাচারা বলতেছে যে এখন ওদের এত ঋণ, তাহলে কোথাও যদি 10,000 টাকা বেশি বিক্রি করতে পারে তাহলে ওই 10,000 টাকা বেশি করে দিয়েও তারা নেই। আর তাদের কথা ছিল যে আমাদের তো বোন হয়, এটা আমাদের দিয়ে পরে নেক্সট টাইমে দেখবো আমরা কি করা যায়। আচ্ছা, এটা তো ঠিক হয় না, এখন তো বিপদে পড়ে বিক্রি করতে হচ্ছে, সেটা এখন দিয়ে দিলে পরে দেখবে কি হয়, সেটাই। তখন আমি অনেক ছোট, সেইভাবে ওটা জানতাম না, এখন বুঝতে পারি যে ওই জিনিসটা এইভাবেই হয়েছে। তারপরে ওটা মিটে যায়, মিটে যাওয়ার পরে আমার বাবা বলতে কাদের কাছে বিক্রি হয় ফাইনালি? তারপরে বাইরে কোথাও বিক্রি করা হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই যে বললেন যে রক্তারক্তি হয়, মারামারি হয়, হ্যাঁ, এটা কি দুই দলের মধ্যে? মানে হ্যাঁ, 2 দলের মধ্যে, এবং আমার চাচা ফ্যামিলি, আমার হলো মামা ফ্যামিলি। আচ্ছা আচ্ছা, আমার মার পক্ষ এবং বাবার পক্ষ দুই পক্ষ। তো এখানে পজিটিভ ছিল কারা? আপনাদের পক্ষে ছিল বাবার ফ্যামিলি, তাই তো? হ্যাঁ, তারপরে অর্ধেক সম্পত্তি বিক্রি করা হয় ওটা থেকে, বাকিটা একটু আমার মা। কি পরিমাণ ছিল সম্পত্তি? আমাদের দেশগ্রামে এক ধরনের ভাষা বলা হয় যে 1 কুড়ি 2 কুড়ি, যে 20 শতক জায়গায় মনে হয় 1 কুড়ি, আমি ভালো করে সঠিক জানি না। তা 1 কুড়ি ধানের ভুন তারা বিক্রি করে, আর 1 কুড়ি থেকে যায় 20 শতক। নেক্সট টাইম যখন ওই সম্পত্তিটা আমার মা আবারও চলতে পারে না, গ্রামের মধ্যে তখন তো কেউ জানে না যে আসলে কোথাও কাজকর্ম করতে হবে, বা হয়তো যেখানে আমার বাবা চেয়ারম্যান ছিল, একটা চেয়ারম্যানের বউ কোথায় কাজ করতে যাবে, কি করবে, এটা নিয়ে আমার মা অনেক ভেঙে পড়ে। আপনার বাবা চেয়ারম্যান ছিলেন? হ্যাঁ, চেয়ারম্যান ছিলেন। আমার বাবা চেয়ারম্যানই করছে ঠিক আছে, কিন্তু আমার বাবা আছে না যে দেশগ্রামে কিছু টিনের ঘর ওঠানো হয়, সেটাও কখনো ওঠায়নি। নিজের বলতে সে কোনো কিছুই করে নাই। সে এরকম একটা ধার্মিক লোক ছিল, খুব ভালো লোক ছিল, তার এলাকার ভিতর অনেক সুনাম এখনো অনেক।
তখন আমার ওই সম্পত্তিটা আমার সে মার ফুফাতো ভাইদের দেওয়ানো হয়। মানে দিয়ে দেওয়া হয়? হ্যাঁ, দিয়ে দেওয়ানো হয় না, ওটা ওদের কাছেই বিক্রি করা হয়। আমার মানে মা ওটা বিক্রি করার পরে যে সম্পদ বিক্রি করছে সেটাতে আমার মার ওই ঋণ পরিশোধ হচ্ছে না, ওটা বিক্রি করে দেওয়ার পরে মোটামুটি ঋণ পরিশোধ করে ইয়ে হয়ে ওঠে। তখন আপনারা ছোট ছোট সবাই? আমরা সবাই ছোট ছোট তখন। আমার বড় ভাইয়া এসএসসি দিছিল, কিন্তু সে কাজকর্ম কিছু বুঝে না, যে আছে না যে বাবা মারা গেছে এই বসে আমি সংসারটার হাল ধরে উঠি, ওরকম বুঝতো না, বুঝতে চেষ্টা করতো না। তখন আমার আম্মার আবার যে ভিটে বাড়িটা যেটাতে আমাদের বাড়ি করানো হয়েছে, তার এক সাইডে আমাদের পুকুর আছে, এক সাইডে একটা জমি আছে যে ওটাতে আবাদ করানো যায়, আবার এক সাইডে সুপারির বাগান, আম কাঁঠাল ঝাড় আর কি ওরকম আছে। তা এক পর্যায়ে ওই আম কাঁঠাল বিক্রি করে, সুপারি বিক্রি করে দেখা যায় আমার চাচাদের বাড়ির মধ্যে হয়তো দেখা যায় ধান কাটার সময় আমার মাকে ডাক দেওয়া হয়, দেখা যায় ওখান থেকে আমাদের কিছু ধান দেওয়া হতো। এইভাবে আমরা তখন, আমার বড় ফুতো বিয়ে হয়ে যায়, আমরা 4 ভাই বোন থাকি। 4 ভাই বোন তখন এইভাবেই? হ্যাঁ, এইভাবেই সংসার চলছে। তখন আমার আপন চাচতো ভাই সে বিশ্ববিদ্যালয়ে পাশ করে বিশ্ববিদ্যালয়ের মৌলানার মেয়েকে বিবাহ করে ঢাকায়। আচ্ছা। তা ও আমার চাচতো ভাই আমার বড় ভাইয়াকে ঢাকায় নিয়ে আসলো। আমার ভাইয়াকে বিভিন্ন ধরনের কাজ দেওয়া হয়, এই চশমারিয়ার মধ্যে, তারপরে বিল্ডিং এর কাজে, মানে সে কোনো কিছুই সে করতে পারতেছে না, অসুস্থ হয়ে যাচ্ছে, কি করবে। আমার ভাইয়া অনেক মারধর করে তাকে, কাজ করতে পারতেছে না, বাসায় অবস্থা। এক পর্যায়ে তখন গার্মেন্টসের চাকরি দিয়ে দেয়। ছোটবেলায় হয়তো এটা জানতাম না, বুঝতাম না, এখন আমি আমার কাছে শোনানো আর কি, যে এগুলো দিছে, করতে পারে নাই, কত কষ্ট করছে। তা আমার ভাইয়া যখন গার্মেন্টসে ঢোকে বা ওই টাকা দিয়ে হচ্ছে না, এরকম ঘুরতে ঘুরতে অনেকদিন আমার ভাইয়া যায়, কিন্তু কোনো কাজ করতে পারে না এই ঢাকাতে, কিন্তু অনেক টাকা ঋণ হয়ে যায়। আমার স্বাস্থ্য ভাই ওকে কত হেল্প করবে। স্বাস্থ্য ভাই এক পর্যায়ে সংবাদ পাঠায় দেয় যে তখন চিঠির যুগ ছিল। আপনার বয়স কত তখন? তখন আমার বয়স হয়তো 7-8 বছর এরকম। 7-8 বছর? হ্যাঁ, এরকম হবে। আমার ভাইয়া যখন ঢাকা চলে আসে, কিছুতেই কোনো কাজে যেহেতু মন বুঝতেছে না, তখন ঋণে পড়ে গেছে, অনেক কয়েক মাস কেটে গেছে, হয়তো মেসে খাওয়ানোর বিল, তখন আমার ওই বড় ভাইয়া সংবাদ পাঠায় দেয় যে কিছু টাকা লাগবে। সেই সময়টা দেখতাম যে আমাদের ভিটা বাড়িটার মধ্যে অনেক ফলের গাছ ছিল, ওই গাছগুলো আমার মা বিক্রি করে, তখন বিক্রি করে আমার ভাইয়াকে, এদিকে তো আমরা চলতে পারতেছি না, আমার ভাইয়াকে টাকা পাঠানো হয়। আমার ভাইয়া এখানে ঢাকায় বিপদে পড়ে আছে। এক পর্যায়ে আমার ভাইয়া গার্মেন্টসে চাকরি করা শুরু করে দেয়। তখন দেখতাম প্রতি মাসে হয়তো দেখা যায় 1 মাসে 500 টাকা, তখন দেখতাম যে 500 টাকার মনে হয় অনেক, আমার মা অনেকদিন চলতে পারতো। আমার ভাইয়া কোনো মাসে 500 টাকা পাঠাইতো, কোনো মাসে 1000 টাকা পাঠাইতো, আবার মাঝে দেখা যায় 1 মাস 2 মাস টাকা দিতে পারতো না। যদি কোনো মাসে খেয়ে থাকে তাহলে আমার মাকে পাঠাইতো, যদি না থাকে পাঠাতে পারতো না। সেটা নিয়ে আমার মার মনে কোনো কষ্ট ছিল না। আমার মা নাকি দেখতাম যে টাকাটা পেলে অনেক খুশি হতো, যে ছেলে ইনকাম করে ঢাকা শহর থেকে টাকা পাঠাইছে। হ্যাঁ, আমরা তো 4 ভাই বোন পরে বাড়িতেই। সেই সময় অনেক ছাগল ছিল, একটা করে ছাগলের 3টা-4টা করে বাচ্চা হতো। তাই এই ছাগলগুলা, এতগুলো ছাগল কিন্তু একলা পালা আমার মার পক্ষে কিছুতেই সম্ভব না। কিন্তু আমার যে বড় ভাইয়াটা ছিল, সে একটু নাজুক টাইপের ছিল, ওই রকম সে কোনো কিছুই বুঝতো না। মানে ওর কথা হলো আমাকে খাইতে দিলে আমি খাইলাম, না খাইতে দিলে নেই, আমি এগুলো বুঝি না। সেই সময় সেই ছাগলগুলা অলরেডি আমি দেখতাম, আমার ওই ছাগলগুলা অলরেডি নদীর পাড় ছিল, ছোট ছোট নদী, বাসা থেকে নদীর পাড়ে একটু 20 কিছু দূর ছিল, ওখানে আমি ছাগলগুলা নিয়ে যেতাম। নিয়ে যায় ঘাস খাওয়ানো হতো, বা ওই যে পাটের পাতা যে ছিল, পাতা ছিঁড়ে ছিঁড়ে খাওয়ানো হতো। 15-16টা 17টা ছাগল কিন্তু পালতে অনেক সময়, মানে অনেক কষ্ট হয়ে যায়, যে এত ছাগলের খাবার। অনেক সময় বন্যার সময় কিন্তু ছাগলগুলা অনেক উপাস থাকে, অনেক সময় খাওয়ানো হয় না। আমাদের বাড়িতে অনেক কলা গাছ ছিল, প্রতি মাসে মনে হয় যেন আমার মা কলার গাছ থেকে কলা নামানো হতো। সে কলাগুলা আমার ভাইয়া বিক্রি করতো না, সেটা বোঝে না যে বাজারে নিয়ে যায় সে কলা বিক্রি করবে না, কিছুতেই সে পারবে না। এক পর্যায়ে ছোট থেকে আমি অনেক চালাক ছিলাম, আমার ওই যে মেজো আপু আমাকে শিখাইতো যে এটা নিয়ে যায়, এরকম এরকম করে বিক্রি করতে হবে, তার এত দাম চাইতে হবে, এটা এত বুঝতে হবে, এগুলো আমার মাথায় ঢুকাইতো। তখন আমি কলা ডালিতে করে বাজারে নিয়ে যেতাম। হাটে বিক্রি করে আমি দেখা যায় বাজারে সংসারে মরিচ লাগতেছে, পেঁয়াজ লাগতেছে, বা বাজার লাগতেছে, আমার মা আপু যাওয়ার সময় বুঝাই দিত যে এটা বিক্রি করে যদি এত টাকা হয় তাহলে আমি এটা ওটা কিনে যেন নিয়ে আসি। আমি ঠিক গুছগাছ করে ওইভাবেই কিনে নিয়ে আসতাম ওগুলো বিক্রি করে। আবার এদিকে আমার এতগুলো ছাগল, আমার মা এক পর্যায়ে, আমার বাবা মারা যাওয়ার পর খুব ভেঙে পড়ছিল। আমার মা যদি একটু কাজ করতো, শুধু হাত পা ব্যথা করতো, অসুস্থ হয়ে পড়ে থাকতো, শরীর ব্যথা করতো, সে কাজ করতে পারতো না। ঠিক সেই সময়টা আমার মেজো আপুর এক জায়গা থেকে বিয়ের আল্লাহ পাশে আমার মা আমার চাচা তো ফুবো আর কি, সে তখন ওখান থেকে আমার ফুবা আসে বলে যে এরকম আমার ফুবা তো বোনকে যে বিয়ে দেওয়া হয়েছিল সে বিষ খেয়ে মারা গেছে। হ্যাঁ, সেই জামাই অনেক ভালো, আমরা তো এতদিন ধরে দেখছি, আর আমাদের জামার দোষে তো আর মেয়ে মারা যায় নাই, ননদের সাথে ঝগড়া করে যেহেতু মারা গেছে, তা জামাই ভালো, হ্যাঁ তোমার মেয়েকে যদি বিয়ে দাও তাহলে ওই জামার সাথেই বিয়ে দেওয়া হবে। আচ্ছা, মানে আপনার ফুপা আসলো থেকে? হ্যাঁ, তো সে অন্য জায়গায় থাকতো, কুড়িগ্রাম থাকতো। হ্যাঁ, কুড়িগ্রামে। সেখান থেকে আয়েশা বলল যে আমার অমুকের সাথে তোমার মেয়ের বিয়ে দাও। হ্যাঁ, অমুকটা কি? মানে অমুক সে হলো তার ভাইয়ের মেয়ের জামাই, আপনার ফুপার ভাইয়ের মেয়ের জামাই। হ্যাঁ, আচ্ছা। এবং আয়েশা বলল যে ওর তো বিয়ে হয়েছিল এবং সেই বউ বিষ খেয়ে মারা গেছে, এবং তাতে এই জামাইয়ের কোনো দোষ ছিল না, জামাইয়ের কোনো দোষ ছিল না। হ্যাঁ, তোমার মেয়েকে যদি বিয়ে দাও এই ঘরের মধ্যে তবে আমি রিস্ক নিতে পারি। হ্যাঁ, জামাই তো কোনো দোষ কখনো দেখলাম না, এখন পর্যন্ত আমাদের কাছে আছে, এরকম কোনো দোষ নেই। তখন আমার মা বলল যে তোমরা তো আমাদের অনেক বড়, বা আমি তো ওইরকম কিছু বুঝি না, তোমাদের এই মেয়ে, তাহলে তোমরা যেটা ভালো মনে করো সেটা করো। কেন আপনার মা মানে বিয়েকে প্রস্তাব আসছিল বোনের জন্য? হ্যাঁ, প্রস্তাব আসছিল, অন্য জায়গা থেকে আসছিল না? অন্য জায়গা থেকে আসছিল, আসে নাই? তাহলে অন্য জায়গা থেকে আসছিল, সেখানে আমার বোনের আজকে বিয়ে ঠিক হয়নি।
হয়তো দেখা যায় টাকার অঙ্ক বেশি চাইতো, স্বর্ণ চাইতো, আমার মা ওটা দিতে পারতো না, কোনো একটা কিছুতে গরমিল হতো, এরকম অবস্থা হতো, কিন্তু সেটা হয়নি। রিলেটিভদের মধ্যে একটা রেসপন্সিবিলিটিস থেকে যেমন দৌড়ে আসছে ফুপা, নিজের আত্মীয়র একটা মেয়েকে, আবার সেও আত্মীয় বোধ হয় না, ফুপাশের দুই রিলেটিভকে এক করে দিচ্ছে, আবার সেই জামাইয়ের একটা বিয়ে ছিল, সেই বউ আবার বিষ খেয়ে মারা গেছে। হ্যাঁ, কিন্তু এই মেয়েটা তো এখনো কোনো বিয়ে শাদী হয় না বা কোনো রিলেশনশিপও ছিল না কোথাও। এই মেয়েটাকে কেন এখানে জড়ানো হচ্ছে আমরা জানি না। তখন আমার আপু ক্লাস 9-এ পড়ে। ক্লাস 9-এ পড়ে? আচ্ছা। আমার আপু অনেক দেখতে সুন্দর ছিল। দেখতে সুন্দর ছিল? হ্যাঁ, অনেক সুন্দরী ছিল। আচ্ছা, তাহলে অনেক সুন্দরী এবং ক্লাস 9-এ পড়া একটা মেয়েকে কেন একটা বিবাহিত মানুষের সাথে বিয়ে দিতে হবে? এটা আপনার মা কেন স্মুথলি মেনে নিলেন? কেন বা আমার মা মেনে নিছে বা কেন বা দিছে, সেটা আসলে আমি, তোমরা ভালো বোঝো, তোমরা যদি ভালো মনে করো জামাই ভালো, তাহলে আমার সমর্থ আছে। ছেলেকে দেখতে নিয়ে আসলো, ছেলে আমার আপুকে দেখে তো একদম পছন্দ হয়ে গেছে। আমার মারা সেই সময় তো আমি আর অত কিছু করতে পারি না, আমাদের ছেলে পছন্দ হয়েছে কিনা সেটা আমার মারা জানতো যে আসলে পছন্দ হয়েছে কিনা। মানে ওই সময় আপনার বয়স কম ছিল, অত কিছু আপনি বোঝেন নাই, কিন্তু ওই ছেলে আপনার বোনকে দেখে খুব পছন্দ হয়ে গেল, তাই তো? আচ্ছা, এবং তারপরে কি বিয়ের কথাবার্তা ফাইনাল হলো? বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে গেল। বললো কি কানে স্বর্ণ দিতে হবে আর গলার স্বর্ণ দিতে হবে, আর ওনারা হাতে স্বর্ণ দিয়ে নিয়ে যাবে। বিয়ে মোটামুটি পাকা হয়ে গেল। তা অলরেডি বিয়ে হয়ে গেল। কিছুদিনের মধ্যে মেয়ে দেখলো, তারপরে দিনই আমার বিয়ে ফাইনাল। দেখার সাথে সাথে ছেলে বললো কি আমার মেয়ে পছন্দ হয়েছে, দেরি করে লাভ নাই। এই ছেলে যেহেতু স্ত্রী নেই, স্ত্রী মারা গেছে, নতুন বিয়ে করবে এরকম একটা বাচ্চা মেয়ে এবং হচ্ছে সুন্দরী মেয়ে, তো ছেলে দেরি করবে না, ইটস আলটিমেট ট্রু। যাই হোক প্রিয় শ্রোতা, এখান থেকে আমার মনে হয় গল্প টার্ন নিতে পারে। খুবই কমন কিছু জিনিসপত্র শুনে আসছেন, এখন পর্যন্ত শুনলেন, এগুলো অনেক মানুষের জীবনে ঘটে, অভাব, তারপরে সেখান থেকে সার্ভাইভ করা। এখন যে গল্পটা শুরু হলো, মানে যে অংশটা শুরু হলো গল্পের, সেটা সবকিছুকে ছাপিয়ে যাবে। জাস্ট ওয়েট করুন, ছোট একটা বিরতি নিয়ে আমরা ফিরে আসছি। আমাদের অতিথির সাথেই রয়েছে, আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, আর যে সেতু আছে আপনার সাথে। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920-তে। আর যে সেতুর সাথে আছেন এবং অতিথি রয়েছেন। আর অতিথির কাছে যাওয়ার আগে ফোন নম্বরটা একটু বলে দিই, 09613892 এখানে ফোন করে আপনার গল্পটা আপনি বলুন এবং তারপরেই আমাদের টিম মেম্বার লোবান আপনাকে ফোন করবে। ফেসবুকে কানেক্টেড থাকুন, facebook.com/abc radio 89.2fm, এটা হচ্ছে ইউআরএল অ্যাড্রেস, এবং ABC রেডিও 89.2fm ভেরিফাইড এই পেজটি, সেখানে আর জি সেতু নামে একটি পেজ ট্যাগ করা আছে আমার পেজটা, সেটাতে প্লিজ লাইক দিয়ে কানেক্টেড থাকুন। ওটাতে আপনি SMS করলেই আমি সেটা রিপ্লাই দিয়ে থাকি তৎক্ষণাৎ। বাই দ্য ওয়ে, অতিথির কাছে যাচ্ছি, যেখানে বিরতি নিয়েছিলাম, আপনার বোনের একটা বিয়ের প্রস্তাব আসলো, সেটাও রিলেটিভের মধ্যে। সেই ছেলের ওয়াইফ আবার বিষ খেয়ে মারা গেল, এবং আপনার বোনকে দেখেই পছন্দ হলো, স্বভাবতই পছন্দ হবে, এবং সেখান থেকেই ঘটনা কোন দিকে মন নিল সেটাই আমরা জানতেছি। বলুন। আমার আপুর বিয়ে হওয়ার পর আমার আপু শ্বশুরবাড়িতে চলে যায়। তখন আমার যে ফুফাতো বোন যে মারা গেছে অতিপূর্বে, তার কিন্তু এক ছেলে থাকে। মানে ওই আগে কি একটা ছেলে ছিল? হ্যাঁ, ছেলে ছিল। বয়স কেমন হবে ওই লোকের তখন আপনার বোনের সাথে যার বিয়ে হলো? অনেক বয়স ছিল। অনেক বয়স তখনই ছিল? হ্যাঁ, আমার বড় ভাইয়েরও অনেক বড় সে হবে। অনেক বয়স, আমার মাথা চুলটুল পেকে গেছে ওই সময়। আমি যখন বেড়াতে যাইতাম তখন আমাকে চুল উঠানো দেওয়া হতো, যে হ্যাঁ, যে তুমি আমার চুলগুলো ওঠাও, যেটা ওঠাবো ওটা দেখা দেবো। মানে এই ব্যাপারটা কেন বললাম, কারণ ওনার বয়সটাকে একটু রিলেট করার জন্য, উনি কেন তাড়াহুড়ো করে বিয়েটা করলো। হ্যাঁ, তারপরে তখন ওই যে সে যে আগের শালিকা ছিল, তার সাথে তার একটু ভালো সম্পর্ক ছিল, তারা যেটা বলতো সেটাই শুনতো। আমার সেই ফুবার অনেক আত্মিক ছিল কুড়িগ্রামে। আত্মিক কথাটা কি বোঝান? টাকার অঙ্ক অনেক বেশি, এবং এই ব্যাপারটা মানে আর্থিক বললে প্রিয় শ্রোতা আপনি বুঝে নেবেন, তাদের অনেক বেশি অর্থনৈতিক অবস্থা ভালো। ওকে, হ্যাঁ বলেন। তারপরে আমার আপু ওখানে যাওয়ার পরে সেটা অ্যাকসেপ্ট করতে পারে না। সে যেটা বলতেছে সেটা আমার হাজবেন্ড করতেছে, যেটা করতে না করতেছে সেটা আমার হাজবেন্ড করতেছে না। এটা কেমন সংসার? 1-1.5 বছর পরে আমার আপুর একটা মেয়ে হয়ে যায়। আচ্ছা, এই সময়ের মধ্যে কি সংসার সুখের ছিল? হ্যাঁ, কিন্তু কাটিটুকি লেগেই থাকতো, কান্নাকাটি করে মারধর হইতো, মাঝে মাঝে আমাদের বাড়িতে চলে যেত। আমার আপুর যখন একটা মেয়ে হয়ে যায়, তখন ওই সংসারে যেহেতু একটা ছেলে আছে, যেমন বিস্কিটের ক্ষেত্রে, দুধের ক্ষেত্রে বা ফলের ক্ষেত্রে, আমার ওই ফুফাতো বোনের কথা ছিল যে যেটাই আনা হবে এটা ভাগ হবে, মানে আগের সন্তানকে দেওয়া হবে এবং পরে সন্তানকে দেওয়া হবে। তাই ওটা যখন খাওয়া হয়ে যায়, তখন আমার যে বোনের ওই মেয়ের জন্য যেটা থাকে ওটা থেকেও তারা ভাগ করতো। আপু এটা নিয়েই হয়তো একটা টাকিটুকি লাগতো। তা আমার মা অত্যন্ত রাগী মানুষ ছিল। আমার আপু দেখা যায় কান্নাকাটি করে আবার চলে আসছে বা তারপর দিন চলে আসছে, এরকম অবস্থা। ওখানে আমার আপু ঠাই পাচ্ছেই না আমার মার কাছে। আপনার মার কাছে মানে? যখন আমার দুলাভাইয়ের কাছ থেকে ঝগড়া করে আমার আপু আমাদের বাড়িতে যাইতো, তখন আমার মা এটাকে কোনো সময় সাপোর্ট করতো। আচ্ছা, চলে যেতে বলতো? তাই? হ্যাঁ, চলে যেতে বলতো, তুমি তোমার স্বামী সংসারে চলে যাও। আমার আপু দেখা যায় এক পর্যায়ে কান্নাকাটি করে আবার চলে আসতো। তা আমার আপুর বিয়ে হওয়ার পরে ওই যে ছাগল, কলা বেচানো আর সুপারি বিক্রি করানো, বাজার করানো, এগুলো কিন্তু কমে গেল না, আরো বেড়ে গেল। আমার মা আমার চাচাদের ওখানে গেছে, ধান কাটানো হয়, তখন ওদের একটু হেল্প করতে হয়। তখন এত বড় বাড়িতে আমি একাই থাকতাম। দেখা যায় একটা কলা পেকে গেছে, ওটা আমাকে বিক্রি করে বাজার আনতে হতো, আবার ছাগল দেখতে হতো, আবার সংসারে টাকিটুকি কাজ করতে হতো। আমার মা যদি ওর মধ্যে দেখতো যে কোনো একটা কাজ পড়ে আছে বা হয় নাই, আমার মা বিভিন্ন ধরনের চিল্লাচিল্লি করতো। আমি সবসময় ভয়ের উপর থাকতাম, আমার মা কখন এসে চিল্লাবে, কি জানি বলবে। তখন আমি হাট বাজার করতে পারি, তখন আমি বেশ কিছু বুঝি, কিভাবে বেচতে হবে, কিভাবে বাজার আনতে হবে, কোনটার কিরকম দাম।
যখন আমি একা বাড়িতে থাকতাম, অনেক বড় জায়গার মধ্যে একটা একা বাড়ি, সে নানির বাড়ি, আমার মার ফুফুর বাড়ি, নানির বাড়িটা সামনে ছিল, আমাদের বাড়িতে সবার পিছনে ছিল, মাঝখানে ওদের সুপারির বাগান ছিল, তারপরে গাছ গাছালি, তারপরে হলো বাঁশ গাছ, বাঁশঝাড় যেগুলোকে বলা হয়। তো রাত হলে প্রচন্ড অন্ধকার হতো, আসে না যে অন্ধকারে ভয় পাবো, আমি ভয় পাইতাম না কখনো। আমি কাজ করতাম, আমার মা ওই বাড়ি থেকে এসে যদি দেখে রান্না হয় নাই, বা আমি সবসময় বুঝতাম কি আমার মা যদি এটা গুছানো দেখে তাহলে এসে চিল্লাচিল্লি করবে না, তাহলে আমি একটু শান্তি পাবো। ওইটা ভয়ে যেটা আমি করতে পারতাম না ভাইয়া, সেটাও আমি করতাম। ধান সিদ্ধ করার পরে, শুকানোর পরে মেশিন থেকে ধান ভেঙে আনবে কে? আমাদের বাড়িতে তো কোনো ছেলে মানুষ নাই, আর ওই আমার ভাইয়া তো ওটা কিছু বোঝে না, পাগল না, হ্যাঁ, কিন্তু ও করবে না। তো ধান যদি মেশিনে ভাঙাতে না পারতাম, ঢেকি বলানো হয়, ওগুলোতে আমি একটু একটু করে ধান নিয়ে চাল বার করতাম, আবার রান্না করতাম, যে আমার মা যদি এটা দেখে তাহলে হয়তো খুশি। ওই টাইমের মধ্যে আমার আর কোনো লেখাপড়া হচ্ছে না, আমি এগুলো নিয়ে ব্যস্ত। স্কুলে যাবো আমি কখন? একদিন আমি চাল কিনছি, আমার মা যে টাকা ব্যাগের ভিতর করে ভরা দিছে, আমি যদি হারে ফেলি তা টাকা দেয় নাই, কিন্তু ওনাকে বলতে যে আপনাকে আমি টাকা দিয়ে দিছি, কিন্তু আমার টাকা কিন্তু ব্যাগেই রয়ে গেছে। আমার চাচাকে যা বলছি, আমার চাচাদের বাজারে দোকান ছিল, বাবা বলি আমরা চাচাদের, বাবা আমি ওনার টাকা দিছি, উনি বলতেছে টাকা দেই নাই, হ্যাঁ, আমাকে অনেক রাগ করে কথা বলতেছে। আমার চাচারা অনেক বুদ্ধিমান মানুষ, মারামারি কাটাকাটি এগুলো বেশি ইয়ে করে। চাল নিয়ে আসার পরে দেখি যে সে আমার টাকা তো ব্যাগেই পড়ে আছে। তাও আমার আম্মা বলতেছি, আম্মা এগুলো টাকা নিয়ে তো অনেক কিছু হয়ে গেছে বাজারে, তা টাকা তো সে ব্যাগের ভিতরে আছে। চাচা তো ওনাকে অনেক মারছে ধরি। তখন আমার মা আবার সেই রাইতে আমাদের ওই বাড়িতে গেল, টাকাটা দিল, যে যার সাথে মারামারি হয়েছে, টাকা তো চাউলের ভিতরেই ছিল, বলতে পারে না, টাকাটা ওনাকে দিয়ে যাই হোক ভুল স্বীকার করুক। মানে এই অভাবের মধ্যেও আপনার মার যে সততা দেখলাম, বা চমৎকার। আমার যে ওই বড় মার বাবার বাড়িতে তো অনেক আর্থিক ছিল, মামাদের অনেক আর্থিক ছিল, মামাদের বাড়িতেও যদি কোনো কাজের ইয়ে ছিল, সেখানেও দেখতাম মা কাজ করতো, কাজ করে খাবার খাওয়াতো। সে সময় আসলে আমার মা কি করবে, তা আমার মা অনেক ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এভাবে আমরা বড় হয়ে গেলাম, আমার আপুর একটা মেয়ে হয়ে গেল। আসলে ভাইয়া আমি না কোনোদিন আসে না যে বোন জামার বাড়িতে যাই একদিন থাকা, আমি না থাকতাম না। আমার এখানে ছাগল, তারপরে এখানে আমার সংসার সামলাতে হয়, কলা বেচতে হবে, সুপারির গাছে কিন্তু আমাকে ওঠা লাগতো। সুপারি পাইরে সে সুপারি গুলো গনে, হ্যাঁ, তারপরে আমাকে সুপারি সে বাজারে নিয়ে যাওয়া লাগতো। সুপারিটা আমার ভাইয়া কখনো পেরে দেয়নি। ও করতো কি? আপনার ভাইটা করতো কিছুই করে নাই। তো আমাদের বাড়িতে আমার বোন জামাই আসছে, বোন আসছে, তাদের সামনে সে 3 দিনও যদি থাকতো, 3 দিন সে যায় ভাত খাইতো না, এত লজ্জা পাইতো। আচ্ছা, লজ্জাটাই বেশি কাজ করতো। আচ্ছা, কিছু মানুষ বোধহয় এমন আছে। হ্যাঁ, মেহমান হতে সবাই ঘুমাই পড়ছে খেয়ে, তখন আসতো আস্তে আস্তে আমার মা বলতো কি, অমুক জায়গায় ভাত আছে, খেয়ে ঘুমা, আস্তে করে যা খেয়ে ও রুমে ঘুমাইতো, ওকে কেউ দেখতো না। তখন আমার আপুর যখন মেয়ের বয়স 4 থেকে 5 মাস, তখন আমার আপু হঠাৎ করে একদিন প্রচন্ড বৃষ্টি, আমার আপু মারা গেছে কিনা সেটা সঠিক বলে নেই, যে খবর নিয়ে আসছিল, সে বললো যে খুব সমস্যা, এখনই আপনাদের যাওয়া লাগবে। আমার মা এত প্রচন্ড বৃষ্টির মধ্যে কিভাবে যাবে, কিন্তু আমার চাষিরা জানতো যে আমার আপু বিষ খেয়ে মারা গেছে। বিষ খেয়ে মারা গেছে। তখন আমার চাষিরা বলা বলি করতেছে। ব্যাপারটা কি? আচ্ছা, যাই হোক, এটা আমার এমনি কোশ্চেন রাইজ করলো যে আপনার ওনার প্রথম ওয়াইফও বিষ খেয়ে মারা গেল, আপনার বোন হচ্ছে দ্বিতীয় ওয়াইফ, সেও বিষ খেয়ে মারা গেল। স্টাফ টু টেক, মানে যাই হোক, আপনার বোন কি আসলেই বিষ খেয়ে মারা গেছে? হ্যাঁ, আমার আপু আসলেই বিষ খেয়ে মারা গেছে। হ্যাঁ, আসলে আমি স্টুডিওর মধ্যে আসছি আজকে, মিথ্যা কিছু বলতেছি নাকি বা লুকানো কিছু আছে কিনা এরকম কোনো গল্প নিয়ে আজকে আমি স্টুডিওর মধ্যে আসিনি। ওই বৃষ্টিতে ভেজে ভেজে সবাই গেল, প্রচন্ড বৃষ্টি। আমাদের বাড়ি থেকে কুড়িগ্রাম বেশ কিছু দূরে, 40 থেকে 50 টাকা রিক্সা ভাড়া নেয়। সেই মুহূর্তে রিক্সাও পাচ্ছে না কেউ, তাও অনেকে হেঁটেও গেল, রিক্সা পাচ্ছে না। হেঁটে যাওয়ার পরে কুড়িগ্রাম যা দেখলাম, যে আমিও গেলাম সবার সাথে। যেমন জানি আমার আপু মারা যাওয়ার পরে আমি অনেক কান্না করছি, যে আসলে আমার আপু মারা গেছে। আমার মা যখন অনেক চিল্লাফাল্লা করতো, রাগারাগি করতো, আসলে আমরা তো সেই সময়টা বুঝতে পারি নাই আমার মা কেন এরকম করে। আসলে আমার বাবা যখন মারা গেছে তখন আমার মা অসহায় পড়ছিল, যে 5 ছেলে মেয়ে নিয়ে সে কি করবে, কিভাবে খাওয়াবে, কিভাবে পড়াবে, তারপরে এতগুলো ঋণে পড়ে গেছে, এই ঋণগুলো কিভাবে আমার মা মেন্টাল করবে। সেই সময় তো আসলে বুঝতাম না মা কেন এরকম করে, কেন মা আমাদের সাথে একটু ভালো কথা বলতে পারে না। অনেকের মাদের দেখতাম ভালো ভালো কথা বলতো, সন্তানদের ভালোবাসতো, কিন্তু আমার মা না কখনো এরকম আমাদের সাথে ভালো কথা বলতে পারে। অনেক রাগই ছিল সে। আমার আপু যেটা মারা গেছে, যখন আমার আপুর বিয়ে হয়নি, অবিবাহিত ছিল, তখনও দেখতাম আমার আপুদের সাথেও মার একটা না একটা কিছু নিয়ে লাগতো শুধু। আমাদের আপুরা কখনো হাট বাজার বা কিছু বেচতে গেছে, সুপারির গাছ ধরে পারছে, এগুলো কখনোই করেনি। এগুলো আমি করতাম। আমি ছোট ছিলাম, ছোট থেকে আমার ওই আপু, যে আপু মারা গেল, আত্মহত্যা করলো, আপু আমাকে এগুলো শিখাইলো। আপনারা গিয়ে কি দেখলেন? যাইয়া কুড়িগ্রাম সরকারি হসপিটালে যা দেখলাম, আমার আপুর লাশ সেখানে রাখা হয়েছে। যাই হোক, আপু যেহেতু সবাই এখান থেকে গেল কান্নাকাটি। এবং সে বিষ খেয়ে মারা গেছে? হ্যাঁ, বিষ খেয়ে মারা গেছে। আচ্ছা, বিষ খেয়ে কেন মারা গেল এটা আমরা যাওয়ার পরে শুনছি যে মেডিকেল মোড় থেকেই সে বিষ নেয়, এক দোকান থেকে, বলছে যে বাসায় ইঁদুর নাকি মারবে, সে কারণে। আমার আপু নাকি মানসিকতা, সে ফার্মেসি আল্লাহরে বলছে যে তার মানসিকতা অনেক ভালো ছিল, শিকার হচ্ছে সে। আবার তা দেখছি সে ভালো এমন ভাবে আসছে, আমরা কখনোই বিশ্বাস করতে পারিনি সে এই ধরনের কাজ করবে। আমার আপুর যা লাশ দেখলাম, ওইরকম বৃষ্টি থামতেছে না, প্রচন্ড বৃষ্টির মধ্যে মেডিকেলের সামনে কান্নাকাটি, সবাই বৃষ্টিতে ভিজে ভিজে কান্নাকাটি করতেছে। তখন আমার আপুর তো মেয়েটা ছোট, 4-5 মাস বয়স, বাচ্চাও কান্না করতেছে, দেখি বাচ্চাকে তো কেউ থামাতে পারতেছে না, কি খাওয়াবে। তখন আমার আপুকে চাক করে নিয়ে আসানো হলো কুড়িগ্রামে। ওই জায়গায়
আমার ওই ফুফাতো বোনকে যে জায়গায় মাটি দেওয়ানো হয় আমার আপুকে সেই জায়গাটাই মাটি দেওয়ানো হয়, একে কবরস্থানে মাটি দেওয়ার পরে আমরা চলে আসলাম ওখান থেকে, মানে থাকলাম না। এক পর্যায়ে ওটা নিয়ে তার প্রথম ওয়াইফ এইভাবে মারা গেল, দ্বিতীয় ওয়াইফ এইভাবে মারা গেল। অলরেডি কেস হয়ে গেছে, কেস করা লাগেনি। ওখান থেকে কুড়িগ্রাম কোর্টের পাশেই তো বাসা, কেসে বেশ কিছুদিন ওরা হাজিরা দেয়। এক পর্যায়ে আমার সেই দুলা ভাই আমার মার সে হাত পাও ধরে পড়ে, আমার এটা ভুল হয়ে গেছে, কিন্তু এর মধ্যে কোনো কিছু পায় নাই যে আমার দুলাভাই মারছে বা এটা করছে ওটা করছে, এরকম কিছু সে পায়নি। দুলাভাই যখন বাসা থেকে চলে যাওয়া হয় রাগ করে নাকি বলছে যে আমি যেন আসি তোমাকে বাসায় না দেখি, হ্যাঁ তুমি তোমার বাবার বাড়িতে চলে যাবা। কিন্তু সেটা আসলে কি নিয়ে হয়েছে সেটা সে বলে নাই। যে আমি যখন চলে যাই সকালে, আমার দুলাভাই ড্রাইভার ছিল, তার বাসার পাশেই মালিকের বাসা ছিল, তবে একটা রিসর্টের গাড়ি চালাইতো। আমাদের কুড়িগ্রামে আকাশ নামে এক রিসর্ট আছে, রিসর্টের গাড়ি চালাইতো। আমি শুধু জাস্ট এটাই বলে গেছি যে আমি যেন আসি তোমাকে বাসায় না দেখি, এটাই তার মান অভিমান ছিল। কিন্তু এখন যতটা বুঝি বা জানি হয়তো আরো এর ভিতরে অন্য কিছু ছিল। অবশ্যই, না হলে শুধু আমি তোমাকে বাসায় যেন না দেখি সেই কথা মানুষ, এই কথায় একটা মানুষ আত্মহত্যা করবে একটা বাচ্চা, দুধের বাচ্চা রেখে, হ্যাঁ সেটা আমি কখনোই বিশ্বাস করি না। যাই হোক, আপনার এই ব্যাপারে কোনো ইনভেস্টিগেশন বা খোঁজ খবর চালান না? হ্যাঁ খোঁজ খবর হয়েছে, শুধু এতটুকু পাওয়া গেছে যে আসলে কি হয়েছিল। আমার আপুর বাসায় অলরেডি কেউ যাইতে পারতো না, মানে পিছনে বাসাটা ছিল তো একবারে ঘুপের মধ্যে, কেউ যদি যায় দরজা লক করতো তাহলে। তার রাত্রির বেলা ওদের কি হয়েছে এটা আসলে তারা দুইজনই জানতো না। এখানে একটা প্রশ্ন থাকে এই কারণেই, কারণ আগের স্ত্রীও কিন্তু একইভাবে আত্মহত্যা করেছে, হ্যাঁ এই ওয়াইফটাও কেন সে একই কাজ করলো, এটাই হচ্ছে কোয়েশ্চেন। আমার মনে হচ্ছে যে একই কোয়েশ্চেন যারা শুনছেন তাদের মধ্যেও রয়েছে। সো হ্যাঁ বলেন আপনি। যাক আমার আপু তো চলে গেল, চলে আসার পরে সে বাচ্চাকে আমার মা নিয়ে আসলো। বাচ্চার বয়স 9 মাস? 9 মাস না, 4 থেকে 5 মাস হবে। 5 মাস, হ্যাঁ একদম ছোট। তখন ও বাচ্চা তো মা ছাড়া কিছুতেই রাখতে পারতেছে না। আমার আম্মা তো এদিকে এমনি মানসিক টেনশন, আমাদের সাথে সবসময় চিল্লাচিল্লি করে। আসলে ভাই আমি সকালে যেতাম, এবার আমার গ্রামে আরবি যে পড়ায় আরবি পড়তে যাইতাম, কিন্তু আমি কাজের কারণে আরবিও পড়তে যেতে পারতাম না। সকালে এতগুলো ছাগল পায়খানা করতো, ওগুলো পরিষ্কার করতে মিনিমাম 2 ঘন্টা লাগতো। 2 ঘন্টা সময়টা যে কি এটা আমি বুঝতাম না, কিন্তু 6টা বাজে আমি এগুলো পরিষ্কার করতে, উঠান ঝাড়ু দিতে দিতে, বড় বড় ঘর ঝাড়ু দিতে দিতে আমি ওরকম সময় পাইতাম না, যাইতে পারতাম না। আবার আমার মা অনেক সময় চিল্লাফাল্লা করতো যে এগুলো কাজ করে আমি মুক্ত হয়ে যাইতে পারি না কেন, পড়তে পারি না কেন। আমার মা বুঝতো না যে এত কাজ আমি ছোট মানুষ কিভাবে করে ওখানে যাবো। কিন্তু আবার যদি কাজ না হয়তো, কাজ করে না যেতাম, আমার মা যদি ঘুম থেকে উঠে দেখতো যে আমি কাজ করি নাই, না করে সে মুক্ত হয়ে চলে যেতাম, তাহলে আমার মা আবারও চিল্লাইতো। আচ্ছা যাই হোক, তো আপনার বোনের বাচ্চাকে তখন নিয়ে আসলো, তারপর আপনার মাই কি দেখাশোনা করলো না? আপনি কি করতেন? আমার মাই দেখাশোনা করলো। আমার দুলাভাই দেখা যেত কি 1 সপ্তাহ পর পর দুধ দিয়ে যেত, ফল দিয়ে যেত। আচ্ছা আপনার দুলাভাইকে আপনাদের কেমন লোক মনে হতো বলেন তো? সেই সময় তো কোনো কিছু বুঝতাম না যে আমার দুলাভাই আসলে কেমন লোক, কিরকম। আপনি বুঝতেন না, আপনার মুরব্বিরা তো বুঝতেন? অবশ্যই বুঝতো তারা। কেন তারা বুঝতে চেষ্টা করে নাই যে সে আসলে কেমন লোক? তার একটা ওয়াইফ বিষটা মারা গেল, আমার বোনকে দিল, সে বিষটা মারা গেল, সে কিরকম লোক? ভালো লোকের ঘরে কি কেউ আত্মহত্যা করে? কোনোদিনও করতো না। এই প্রশ্নটা রাখি আমিও, একটা ভালো লোকের ঘরে কি মানুষ আসলে আত্মহত্যা করে? আমি জানি না, অনেক কিছুই থাকতে পারে। যাক, এই প্রশ্নটা সবার কাছে, আমি কোনো কিছু মিন করে করিনি। প্রশ্নটা করেছে আজকের অতিথি, আমি একমত তার সাথে যে আসলে কি তাই নাকি কি হয়েছিল ব্যাপারটা দেখি। তারপরে অনেক ঘটনায় পড়ে রয়েছে, আমরা শুনি। হ্যাঁ বলুন। তারপরে আমার আপুর মেয়েকে নিয়ে আসা হলো, আমার মা তাকে প্রতিপালন করতেছে। গ্রাম তো ভাইয়া আসলে নারকেল চুলা, ওই বাচ্চাকে কিছুক্ষণ পর পর চুলা ধরাইয়া সে সুজি দুধ এগুলো গরম করতে হয়। এটা নিয়ে আমার মা দেখতাম কি ও বাচ্চাকে অনেক সময় মারতো, কেমন জানি সেই সময় আমার মায়া লাগতো যে ছোট মানুষ ওকে মারে। আমি বাচ্চাটাকে সামলানোর চেষ্টা করতাম, হয়তো কোথাও নিয়ে যেতাম, ঘুরাইতাম, এরকম করতাম। তাই নিজে নিজে বাচ্চাটার প্রতি কেমন জানি আমার মায়া হয়ে গেছে যে আমার মা কখন জানি বাচ্চাকে মেরে ফেলবে, কখন জানি মেরে ফেলবে, হ্যাঁ কখন জানি মারবে। সেই সময়টা আমি যে ওটা আসলে কিভাবে রান্না করে খাওয়াতে হয় সেই সময় তো অতটা আমি না যে আমি নিজে রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারবো, তবে মা করতে ওগুলো, কিন্তু অনেক সময় ফিটার দিয়ে আমি খাওয়াইতাম, এরকম খাওয়াইতাম। এক পর্যায়ে এইভাবে বেশ কিছুদিন গেল, যাওয়ার পরে কেসটা চলতেছে। আমার আপু ওরাও বেশ কিছু টাকা পয়সা খরচ করতেছে। এক পর্যায়ে আমার সে দুলাভাই, আমি আমার দুলাভাইয়ের বাড়িতে যাই, প্রথম বিয়ের সাথেই যাই, আমার চাচাতো বোনরা যায়, আমরা যাই। যাওয়ার পরে তারপরে দিন সকালবেলা আমরা খাওয়া দাওয়া না করে ওখান থেকে পলায় চলে আসি। সেই কুড়িগ্রাম থেকে আমাদের প্রায় দুর্গাপুর পান্ডুল অনেক দূর পথ, করলাম 50-60 টাকা রিক্সা ভাড়া, সেখান থেকে আমরা হেঁটে চলে আসি। আমাদের কেমন জানি ভালো লাগে না, চলে আসি ওখান থেকে খোঁজাখুঁজি করে, তারপরে শুনতে আমরা বাড়িতেই আসি। এরকম আমি কারো বাড়িতে থাকতে পারতাম না মাকে ছাড়া। মা যে এরকম করতো, তারপর রাইতে কেমন মাকে জড়ে ধরে শুয়ে থাকতাম, অভ্যাস ছিল, কিন্তু কারো বাড়িতে থাকতে পারতাম না। আমার যে বোন বড় আপু, ওই যে আগের আমার বড় মার মেয়ে, তারও বাড়িতে যা আমি একদিন থেকে তারপর দিন পলে চলে আসছি। পলে আসতে পারি কিভাবে আসি জানি না। আমার সেই বোনের এক বামুনডাঙ্গা গাইবান্ধা নামে এক জায়গা, সেখানে আমার মেজো অপুর বিয়ে হয়, আমার বড় মার মেয়ে। সেখানে আমি আসি। আমার যে ভাইয়া এখন ঢাকায় আছে, ওই ভাইয়া আমাকে অনেক ভালোবাসতো। আমার ভাইয়া কি করে জানি তখন চাকরি করতো না, আমার জন্য একটা জামা কিনে নিয়ে আসে। তখন আমার ওই যে মেজো আপু আত্মহত্যা করলো, সে আপু আমাকে জামাটার জন্য বলে কি, হ্যাঁ তোকে একটা জামা কিনে আনিয়ে দিছে ভাইয়া, হ্যাঁ আমার একটু কিছু দেয়নি, হ্যাঁ কি জন্য জানি একটা মার দেয়। আমার ভাইয়া দেখতাম কি ওকে ধরে মারছে, যে ওকে মারছো। তারপরে আমার মা দেখতাম যে ওকে মারছে।
আমার ভাইয়াও একসময় আমাকে সেই বামুনডাঙ্গায় গাইবান্ধা নিয়ে আসে বেড়াইতে। আমার ভাইয়া ঢাকা আসবে, তখন আমার মা বলতো কি এগুলো আর পালতে পারতেছি না, কিভাবে চালাবো, কিভাবে খাওয়াবো। আমার ভাইয়া ওইরকম টাকা পয়সা দেয় না, সেরকম হয়তো কোনো মাসে দেয়, কোনো মাসে দেয় না। তখন বলে ঠিক আছে, ওকে আমি ঢাকায় নিয়ে যাবো। হ্যাঁ, আমাকে ঢাকায় নিয়ে যাবো, নিয়ে যাওয়ার পরে ওখানে রাখবো, ম্যাচের মধ্যে রেখে যাবো, অফিস থেকে এসে আবার খাওয়াবো। এরকম আমি আমার ভাইয়ের সাথে আসবো। আমার বাবা নাকি যখন মারা যায় তখন নাকি ওই ভাইয়াকে আমি বাবা হিসেবে জানতাম। এরকম তা রাইতে ঘুমাইলে আমার মনে পড়ে আমার ভাইয়া আমাকে কাছে নিয়ে ঘুমাইতো, আমি আমার ভাইয়ের কাছে ঘুমাইতাম। কোথাও থেকে চকলেট কিনে নিয়ে আসতো, নিয়ে এসে আমাকে দিত। দেখতাম আমার ছোটবেলায় মুখে ঘা হইতো, তখন আমাকে ওই যে এক ধরনের ওষুধ আছে ওগুলো চুষে চুষে খাইতে হতো, ওগুলো খুব কেয়ার করতো দেখতাম। হ্যাঁ, ওগুলো নিয়ে এসে আমি খাইতে পারতাম না, তিতা লাগতো, আমাকে অনেক কিছু বলে খাওয়াইতো দেখতাম। আমার ভাইয়া পড়তো, আমাকে পাশে বসে খাওয়াইতো। আমার ভাইয়া তখন আমাকে যখন গাইবান্ধা বামুনডাঙ্গায় নিয়ে আসা হয় তখন আমি সেখানেও থাকি না। আমার ভাইয়া আমাকে ঘুম পেড়ে রেখে যে চলে আসে, কিন্তু আমি আর সেখানে থাকি না, আমার ভাইয়াকে দেখতে পাচ্তেছি না। আমার আপু তো আছে, দুলাভাই আছে, তারা অনেক আদর করতেছে, ভালোবাসতেছে, ওদেরও আর্থিক অবস্থা অনেক ভালো। ওই এলাকার মধ্যে গ্যান্ডারি আবাদ করানো হয়, বাদাম, তিল, চীনা ওগুলো আবাদ হয়, ধান আবাদ হয় না। ওগুলো আমাকে খেতে খেতে নিয়ে যেত, দেখাইতো, ফিরে দিত, তুলে দিত। কিন্তু আসলে আমার ভালো লাগে না, মার কাছেই যাবো, ভাইয়ের কাছে যাবো, এরকম বলতাম। আমার দুলাভাই হলো কাপড়ের ব্যবসা করে, তখন ইন্ডিয়া থেকে কাপড় নিয়ে যায়, আবার ওগুলো সেল করে দেয়। তখন সে বিজনেস নিয়ে ব্যস্ত, আমাকে কিভাবে রেখে যাবে। তা দেখতাম আমার দুলাভাই কোলে কোলে নিয়ে ঘুরতো অনেক জায়গায়, অনেক কিছু কিনে দিত, কিন্তু আমি কিছুতে থাকতাম না, আমি ওখান থেকে চলে যাবো। কিন্তু আমাকে বোঝানো হতো এখান থেকে বাড়ি অনেক দূর, তুমি গেলে হারাই যাবা, পাগলে ধরবে, এ ধরবে, সে ধরবে। কিন্তু আমি ওগুলো বুঝি না, আমি চলে যাবো। তখন আমি বেশ কিছু বুঝি, একদম যে অনেক দূর, যে বুঝি যে অনেক দূর, আসলে তো বলে তো যাইতে পারতেছি না হেঁটে, অনেক জায়গায় হেঁটে বাড়িতে চলে আসছে, এখান থেকে কিভাবে যাবো। একদিন ঠিক অলরেডি জুতা টুতো পায়ে দিয়ে জামা কাপড় পরে জামা টামা নিয়ে একা একাই চলে আসছি অনেক দূর। আমাকে খুঁজে পাচ্ছে না, আসি দেখে অর্ধেক রাস্তায় আমি বসে কান্না করতেছি, আমি তো ওখান থেকে রাস্তা চিনতেছি না, কিভাবে যাবো। তারপরে একদিনের আমাকে গাড়িতে উঠে দেওয়ানো হয়, ট্রেন থাকে, দিল্লি যে ট্রেন গুলো চলে, হ্যাঁ ওগুলোতে উঠে দেওয়ানো হয়। কে উঠায় দেয়? আমার দুলাভাই উঠে দেওয়ানো হয়, আমাকে একটা সিটি লিখে দেওয়ানো হয়। তো সেখানে আমার ভাইয়াকে দেওয়া হয় যে এইভাবে এইভাবে পাঠাচ্ছি, ওইভাবে রিসিভ করা হবে, এইভাবে গাড়িতে উঠাই দিবে। তিস্তা না কাউনিয়া জানি একটা জায়গা না, ওখানে এসে আমাকে নামে দেওয়ার পরে সেই ড্রাইভারের গাড়িতে উঠানো দেওয়া হয়। ওখান থেকেও আমি বাড়িতে চলে যাই। আমি তো বাড়িতে চলে গেছি, কিভাবে আসলাম আসলে আমি জানি না, আমি জানি যে আমি বাড়িতে যাচ্ছি এতটুকুই জানি। তবে আমাকে অনেক কিছু কিনে দেওয়ানো হয়, যেগুলো আমি গাড়িতে বসে বসে খাচ্ছি, রিল্যাক্সে যাচ্ছি, কোনো টেনশন নেই। হ্যাঁ, কিন্তু যখন যাই আমার মাকে দেখি বাড়িতে, তখন মনে হতো কি আমি অনেক দূরে ছিলাম, তবে এখান থেকে অনেক দূর বুঝতাম। হ্যাঁ, মাকে দেখি অনেক কান্নাকাটি করি, তখন দেখতাম আমার মা আমার ভাইয়াকে অনেক বকাবকি করে, ও তো কোথাও যা থাকে না, এত দূর নিয়ে যা থুয়া দেওয়ার কি দরকার ছিল। আমার বড়পুর বাচ্চা হওয়ার পরে পরে শুধু বাচ্চা মারা যায়। সে সময় বড়পুর বিয়ে আমার বাবা বেঁচে থাকতেই হয়েছে। তো ওনার কি বাচ্চা হয়ে মারা যায়? হ্যাঁ, তো বাচ্চা হয়েই শুধু মারা যেত, এরকম হতো। আর আমি তখন আবার আপুকে নিতে যাই, তখন একটা আরো মেয়ে থাকে। অলরেডি একদিন থেকে গেছি ওখানে, আমি তাবাইকে বলতেছি আপনি একটা রিস্কে নিয়ে আসেন, হ্যাঁ আমি আপুকে নিয়ে বাড়িতে চলে যাবো। তা বলতে ঠিক আছে বিকেলে রিস্কে নিয়ে আসবো। তা বলছি বিকেলে কেন, আপনি এখন একটা রিস্কে নিয়ে আসবেন। আমার তাই শুধু হাসতো, বলতো কি পাগল চেয়ারম্যান এটা পাগল রেখে গেছে। ঝগড়া করে রাস্তা হাঁটা শুরু করে দিছি। অলরেডি আমি যে সামনে আসছি, আমার তাওয়াই পিছনে এসে আমাদের বাড়িতে সেও পৌঁছে, আমি পৌঁছি, আমি আর ওখানে থাকবো না, এটাই হলো আমার কথা। পিছন করে একদম বাড়িতে চলে আসছে। আসি আমার মাকে বলতেছে কি আমি এত ডাকতেছি বিয়ে, আপনাদের বাড়িতে চলে এসলাম, যদি হারাই যায় ছোট মানুষ। তারপর কাছাকাছি বাড়ি ছিল না, সেখানেও অনেক দূর, তবে গ্রাম সাদ দিয়ে হেঁটে আসতে হতো, যে মেন রোড ছিল না। অর্থাৎ আমার কথাটা ছিল আমাকে মনে হয় আজকে রাতে ওখানে থাকতে হবে, আমি তো থাকবো না, আর যাইতে দেয় না কেন, হ্যাঁ রিস্কা নিয়ে এসুক, আমি নিয়ে চলে যাবো। আমার আপু কিন্তু অনেক বুঝাচ্ছে, হ্যাঁ যাবো তো। আমার দুলাভাই একদিন, আমার আপু যে মারা গেল সেই দুলাভাই এসে আমার মার পা ধরে বললো, আমি অলরেডি দেখছি এটা, আমাকে আপনারা এই কেসটা উঠাই নেন, হ্যাঁ আমাকে ক্ষমা করে দেওয়া। দুই দিকে আমার দুটো বাচ্চা, কেস চালাতে গেলে অনেক টাকা লাগতেছে, সে তো সাধারণ একজন ড্রাইভার, দুটো বাচ্চা মেন্টেল করবে নাকি কেস সামলাবে সে। এক পর্যায়ে কিভাবে জানি আমার মা আমাকে সেই সংসারে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়লো। সেটা আসলে সেই কেসটা উঠানো হয় না, কিন্তু ওই সংসারে আপনাকে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, মানে চেষ্টা করা হয় ওই ছেলের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, ওই ছেলের সাথে আমাকে বিয়ে দেওয়ানোর জন্য চেষ্টা করা হয়। তো আমার বড় ভাইয়া ঢাকায় থাকে, সে বেশ কিছু টাকা ভালো ইনকাম করতেছে, হয়তো সে তো যথেষ্ট বুঝে সেই সময়। আমার বড় ভাইয়া এলাকার মধ্যে যথেষ্ট তার সম্মান, হ্যাঁ যে আমার বড় মার ঘরের যে ছেলে, যথেষ্ট সম্মান। আমার বাবা মারা যাওয়ার পরে আমার বাবা যে কাজগুলো করতো আমার বড় ভাইয়া ঠিক একই কাজগুলো করে। চাচাদের যে এত আর্থিক সম্পদ আছে, তারপরও আমার চাচারা একটা কাজ করতে গেলে আমার বড় ভাইয়াকে জিজ্ঞেস করা হয়, আমার বড় ভাই একটা কথা বলতো, তারপর আমার চাচারা করতো। সেই সময় কি আসলে আমার বড় ভাইয়া জানতো না, বুঝতো না যে আমার এই বোনটাকে কেন এখানে বিয়ে দেওয়া হবে, সেখানে দুইটা ওয়াইফ তার আত্মহত্যা করছে। সে সময় আসলে কি তারা বুঝতো না, নাকি বুঝেও তারা না বোঝার ভান করে থাকছে, নাকি আমাকে ইচ্ছা করে সেখানে মেরে ফেলার জন্য বিবাহ দেওয়া হচ্ছে।
ওখানে কি আপনাকে বিয়ে দেওয়া হয়েছে পরে? হ্যাঁ, বিয়ে দেওয়া হয়েছে আমাকে। তারপর বয়স কত ছিল তখন? তখন আমার প্রায় 11 বছর বয়স। 11 বছর বয়স, এরকম 11 বছর বয়সের একটা মেয়েকে বিয়ে দিল? হ্যাঁ, কোর্টের মাধ্যমে আমাদের বিবাহ হলো। আসলে বিয়ে সেই সময় আসলে আমি অ্যাকচুয়ালি বুঝি না ভাইয়া, সেখানে নাকি রেজিস্ট্রি করা হয় বিয়েটা। বেশ কিছুদিন আমি আমার বাবার বাড়িতেই থাকি, আমি আসলে বিয়ে যে হয়েছে সেটা আমি আসলে জানি না। এলাকার জানেন না, তখন জানেন না, পরে জানেন? হ্যাঁ, পরে জানি। হ্যাঁ, এটা কারণটা কি? আপনার তো আত্মীয় স্বজন ছিল, চাচারা ছিল, সবাই বুঝতো কি হচ্ছে না হচ্ছে, তাই না? তো তারা কি করে এগ্রি হলো যে এই ছেলেটা? আসলে এটাই প্রশ্ন তাদের কাছে করতে ইচ্ছে করে। আমার ভাইকে যদি এলাকার মানুষ এত শ্রদ্ধা করে, আমার ভাইকে বুঝতো না যে আমার এই বোনটাকে কেন ওখানে বিবাহ দেওয়া হবে? সেখানে তো 2টা ওয়াইফ তার আত্মহত্যা করছে, তাহলে আমার এই বোনের লাইফটা কিভাবে হবে? তারপরে তো ছোট মানুষ, তারা দূর দূরান্ত লোক, কখন আমাকে মেরে ফেলবে, এখনো আমার ওই যে মেরে ফেলার ভয়টাই থেকে যায়। এখনো আমি আমার ভাইদের সামনে যা আজ পর্যন্ত দাঁড়াতে পারিনি। কেন আমার এই লাইফটা এরকম হলো? কেন তারা এই কাজটা করলো? এখানে অনেকগুলো প্রশ্ন চলে আসছে প্রিয় শ্রোতা, এটা খুবই স্বাভাবিক। পরিশ্রম করেই বড় হয়েছে এখন পর্যন্ত, আমরা যতটুকু শুনলাম 11 বছর বয়স পর্যন্ত তার জীবনের গল্পটা আমরা শুনেছি। সেখানে কিন্তু স্ট্রেঞ্জ কিছু ব্যাপার, যে একটা ফ্যামিলি কিভাবে এরকম ডিসিশন নিতে পারে, আমার জাস্ট মাথায় ঢুকছে না এই ব্যাপারটা। একেবারেই স্ট্রেঞ্জ লাগছে, অদ্ভুত পুরো একটা বিষয়, যে একটা লোকের 2টো স্ত্রী দুটোই আত্মহত্যা করেছে বিষ খেয়ে, এবং সেখানে বিয়ে দেওয়া হলো এই মেয়েটাকে, যার বড় বোনও সেম কেসটাই করেছে, বড় বোনও আত্মহত্যা করেছে। মানে এই মানুষটা কোনোভাবেই নর্মাল না। এই মানুষটার সম্পর্কে আমরা হয়তো এখন জানতে পারবো। তারপরে আপনি কি করলেন, কি দেখলেন? ওখানে আমাকে বিয়ে দেওয়ানো কোর্টের মাধ্যমে নাকি আমাদের বিয়ে হয়ে গেছে। তখন এক ধরনের আমার দুলাভাই ওই যে 1 সপ্তাহ পর পর যে ওই বাচ্চার জন্য খাবার নিয়ে যেত, বাচ্চা তো ছোট, তখন মানুষ বলতো কি যে আমার স্বামী আসছে। তা আমি চিন্তা করতাম কি এটা কোন ধরনের কথা বলে, হ্যাঁ উনি তো আমার দুলাভাই হয়, এরকম করে বলে কেন? আমি কাউকে জিজ্ঞেস করতে পারতাম না, কি জিজ্ঞেস করতাম, আমি নিজেই লজ্জা পাইতাম, ওনাকে এই ধরনের কিছু বলে কেন। হ্যাঁ, যখন আমি একটু বড় হয়ে গেলাম, প্রায় 2 বছর হয়ে গেল, তখন আমি কিছু একটা বুঝি। ওই যে যাওয়ার সঙ্গে সঙ্গে বলতো যে অমুকের স্বামী আসছে, তখন আমি কেমন জানি ওনাকে দেখলে না অনেক লজ্জা বোধ করতাম। কেমন লজ্জা যে উনি আমার আবার কিভাবে স্বামী হয়। তা আমার নানুর বাড়ি কিন্তু আমার বাসার সামনে, যদি শুনতাম যে সাইকেল নিয়ে উনি আসতেছে, সাইকেলের বেল, নিশ্চয়ই উনি আসতেছে। এখন কেউ আসলেও আমি পলাইতাম, উনি আসলেও আমি পলাইতাম, পলাই আমার নানুদের বাসায় যাইতাম। শুনতাম নাকি আমাকে খোঁজা হইতো, বলতো আমার কথা যে কোথায় গেছে, বা এরকম কি বাচ্চা কান্না করতেছে ধরতেছি না, বা আমার মা একটা কাজে আছে, আমি সেই সময় ডাকলেও সাড়া দিতাম না। আমার মা সেটা বুঝতো যে আমি উনি আসলে যে লজ্জা পেয়ে পলাই সেটা বুঝতে পারতো। অনেকে জিজ্ঞেস করতো যে আমি কি আসি কিনা কোথাও, ওই জায়গায় আসে দেখছি এটা সেটা। পরবর্তীতে আর এত ডাকতো না যে আমি ওই সময় আসলে আসি না। তারপরে সেই সময়টা আমার ভাইয়া, যেটা আমার বড়, বললাম যে ও সবসময় এরকম নাজুক হয়ে থাকে, লজ্জাবোধ করে, ও তো বেশ কিছু বড় হয়ে গেল। আমার ওই যে বড় ভাইয়া, বড় মার ঘরের ছেলে, সে আমাদের বাজারে একটা দোকান দিল, সেই দোকানে ওকে রাখা হলো। ওই রকম কি নিবেন কি না কিছু না, কেউ কিছু চাইলে সে দিত, না হলে সে আসে তার মতোই আসে, এরকম অবস্থা। তখন আমাকে সেই সময় আর বাজারে যাইতে দিত না। বিয়ার পরে পরে আমার বাজার যাওয়া বন্ধ হয়ে গেল। আমি অলরেডি একটু বড় হয়ে গেছি, তখন ও আমার ভাইয়া এটা রাগারাগি করতো আমার আম্মার সাথে, ওর জন্য কখনো বাজার না যায়। গ্রামে দেখা যায় জঙ্গল থাকতো, গাছগাছালি থাকতো, পাট বাড়ি থাকতো, তার ভিতর দিয়ে যাওয়া লাগতো। অনেক সময় অন্ধকার রাতে আমি 10টা-11 বাজে বাজার থেকে আসতাম বাজার করে, হয়তো বাজার করে মানুষ আসতেছে, তাদের সাথে আসতাম। যেদিক দিয়ে আমি বাজার থেকে আসতাম, হিন্দুরা যে মারা যায় তাকে পোড়ানো হতো, ওই জায়গাটা আসলে অনেক ভয় পেতাম। তখন আমি স্থগিত থাকতাম যে কেউ যদি আসে তার পিছে পিছে আমি যাবো। আমার মাকে কোনো সময় বলতাম না যে আমি ভয় পাই ওই জায়গাটা, এটা কখনোই বলতাম না। এক ধরনের দেড় গ্রামে তো হলো কারেন্ট নেই, কেরোসিন তেল দিয়ে বাতি ধরানো হয়তো, মানে 10 টাকার 20 টাকার তেল কিনতে কিনতে আমার অভ্যাস হয়ে গেছে। আমি বুঝি যে কোন দোকানদারে আমাকে 10 টাকার কতটুক তেল দিছে, আর আমি কাল বা পরশু তেল যে নিছি সেটা কতটুক ছিল, আমি তেল দেখলেই বুঝতে পারতাম। বলতাম কি কালকে তো ওই দোকান থেকে তেল নিয়েছিলাম, অনেক ছিল, আমি অলরেডি ওই তেল রিটার্ন দিয়ে আসতাম। অলরেডি আমাকে সবাই চিনতো যেটা কপিল চেয়ারম্যানের মেয়ে, ছোট। হ্যাঁ, তো অনেকে কিছু মনে করতো না, বলতো আচ্ছা ঠিক আছে, তুমি কোন দোকান থেকে তেল নিয়েছিলে ওখান থেকে নিয়ে যাও। তো আমার ভাইয়াই তখন বাজার করতো, আমার মা তখন একবারে সুপারি বিক্রি করে দিত গাছ থেকে পেরে। আচ্ছা, আপনার বিয়ে যে হলো তারপরে তো আপনার বাজারে যাওয়া বন্ধ হলো, আমি বলছি যে তখনও কি আপনাদের এটা পেরে বিক্রি করে চলতে হতো? আপনার স্বামী যিনি ছিলেন, আপনার মাও খুব সুন্দর করে ম্যানেজ হয়ে বিয়েটা দিয়ে দিল, তো উনি কি আপনাদের কোনো খোঁজ খবর নিত না, মানে পয়সা করে দিত না সংসারের নাকি? না, আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম, তার ওয়াইফ ছিলাম, সেই হিসেবে আমার একটা খরচা এরকম কিছু দিত না। তবে আমাকে উঠে নেওয়ার আগে আমাকে একটা শাড়ি দিছিল, হ্যাঁ, পিঙ্ক কালার, ব্লাউজ, পেটিকোট। সবাই বলতো কি এটা না আমার স্বামী দিছে, তা এই শাড়িটা তুমি পরো। আমি শাড়িটা পরছিলাম অবশ্য। মানে আপনাকে উঠে নেওয়ার আগে? উঠে নেওয়ার আগে। আচ্ছা, শ্বশুর বাড়িতে গেলাম। কত বছর পরে গেলেন? 3 বছর পরে। আচ্ছা, 3 বছর পর গেলেন, তারপরে কি হলো সেখানে? যাওয়ার পরে আগে তো আমার আপু যে বাড়িতে ছিল, ফুবারা যে বাড়ির কাছে ছিল, সেই বাড়ির কাছে আমার আপুর বাসা ছিল, আর আমার ভাসুরটা বেশ কিছু দূরে থাকে। তা আমার ভাসুর বললো কি এত কিছু যখন জীবনে হয়ে গেল, তা এখানে ও তো ছোট মানুষ, ওখানে তো থাকা সম্ভব না, আর ওখানে আমি যাইতেও দিব না, তাহলে ওখান থেকে জায়গাটা বিক্রি করে এদিক জায়গা কিনে বাড়ি কর, আর যতদিন বাড়ি করো না অতদিন এখানেই থাকবে। তখন একটা জায়গা ছিল
মানুষের এক জায়গা, সেই জায়গায় বাড়ি করা হলো। আমার শ্বশুরের হলো সেই জায়গায় হয়তো সোয়ারে অনেক আর্থিক সম্পদ ছিল, ভেঙে দেওয়ার পরে কিছুই নেই, তা সেই হিসেবে আমার শ্বশুরকে অনেক শ্রদ্ধা করতো। তো ওই জায়গায় আমাদের বাড়ি করে দিল, আমরা ওই জায়গায় বাড়ি করে থাকলাম। আচ্ছা, স্বামীর সাথে আপনি থাকতে শুরু করলেন। ওকে, এই অবস্থায় আমরা একটা বিরতি নিচ্ছি। প্রিয় শ্রোতা, ঠিক যেখানে বিরতিটা নিলাম এখান থেকে আমরা ফিরে আসছি এবং আপনি শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920। লাবণী রয়েছে আমাদের সাথে এবং আরজে সেতু আছে। কোথাও যাবেন না, ফিরছি ছোট্ট একটা বিরতি নিয়ে। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920-তে। আরজে সেতু আছি এবং আমাদের অতিথিও রয়েছেন, তার কাছে যাচ্ছি। বাট ফোন নাম্বারটা একটু বলে দিই, 09613892 আবার বলছি 09613892। এখানে ফোন করুন এবং ফোন করে আপনার জীবনের গল্পটা বলুন। আর ফেসবুকে আপনি আমার সাথে কানেক্টেড থাকতে পারেন। ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/abcradio89.fm। এখানে আরজে সেতু নামে একটা পেজ ট্যাগ করা আছে, সেই পেজটাতে আপনি লাইক দিন এবং কানেক্টেড থাকুন আমার সাথে। এবং এবিসি রেডিও 89.fm এর পেজে এই অতিথির ছবি দিয়ে একটা পোস্ট কিন্তু করা আছে, সেটা পোস্টটা শেয়ার করুন, খুব বেশি বেশি শেয়ার করুন এবং এখানে কমেন্ট করতে থাকুন, সেই কমেন্টগুলো আমরা পড়বো। ওকে, ফিরছি লাবণীর কাছে। লাবণী, আপনি আপনার স্বামীর সাথে একটি নতুন বাড়িতে থাকতে শুরু করলেন। আচ্ছা, তারপর থেকে বলুন। ওখানে যখন বাড়ি করে আমি থাকি তখন আমার ভাসুরের মেয়েরা আমার সমবয়স। আমার ননদ ছিল, ননদের তখন বিয়ে হয় নাই, আমার বড়, তো আমাকে তুই তুই করেই বলতো, হ্যাঁ নাম ধরে ডাকতো। আমার দেবরও অবিবাহিত ছিল, সেও তো আমার বয়সে অনেক বড় ছিল, সেও আমাকে নাম ধরে ডাকে নাই, তবে এমনি তুমি তুমি বলতো আর কি। তা আমার ননদ সেই সময় আমাকে অনেক সহযোগিতা করে। কিরকম মানে আমি সংসার আসলে কিভাবে গুছাবো, একটা সুকাস কিভাবে গুছাইতে হবে, ফার্নিচার কিভাবে রাখতে হবে, রান্না কিভাবে রাখতে হবে, গোসল করে শাড়ি কিভাবে পরতে হবে, সাজা গোজা, এগুলোতে ও আমাকে অনেক সহযোগিতা করে। আবার দেখা যায় অনেক সময় মাথাও টালা দিত আমার, এইভাবে করছিস কেন, এইভাবে করবি। তা আসলে আমি বুঝে উঠতে পারিনি আর সংসার কিভাবে গুছাবো। তখন আমার আপুর মেয়েকে আমার হাজবেন্ড নিয়ে আসলো, বললো যে আমি এখন থেকে চাই যে ও বুঝুক যে এটাই মা বা এটাই বাবা। তখন ওকে আমার কাছে নিয়ে আসলো। ও আসলে আমার কাছে থাকতে চাইতো না ওরকম, যদিও আমাকে চিনতো, মনে নানিকেও খুঁজতো, মনে হয় যে হয়তো নানি নাই বা এরকম কিছু, এও নিত। তবে প্রচন্ড জিদ ছিল, দেখা যায় রাগ করছে, দুধ দেওয়া হয়েছে দুধও ফেলাই দিত, যে কোনো জিনিস সে ফিকে মারি ফেলে দিত ছোট মানুষ হিসেবে। ওখানে যখন আমি সংসার জীবনে চলে আসলাম তখন আমার মাওয়াই, সে তো আমার শাশুড়ি হয়ে গেল, তাওয়াই ওর শ্বশুর হয়ে গেল, তো ওরকম বলতে কেমন জানি লজ্জাবোধ করতো। আগে থেকে মাওয়াই করে ডাকছি, তাওয়াই করে ডাকছি, শাশুড় শাশুড়ি। তাই আমার যা বলতো কি, না দেখলেও সমস্যা নেই, এটা নিয়ে সমস্যা কি, না দেখলো তাই কি হয়েছে। আমার যাও অনেক ভালো মানুষ ছিল, ভাসুরও অনেক ভালো মানুষ সে। আমি এক বাড়িতে ছিলাম, আমার যা আর এক বাড়িতে থাকতো। তা আমার যার বড় সংসার ছিল, গরু বাছুর অনেক কিছু ছিল, ছেলে মেয়েকে লেখাপড়া করাইতো, মাস্টার ছিল, কাজের লোক ছিল। ওগুলো নট ইম্পর্টেন্ট। আপনি বলেন যে আপনার সাথে কি হচ্ছিল। দুইটা ওয়াইফ মরে গেল ওই লোকটার, এবং আপনি তার তৃতীয় ওয়াইফ। আপনি কি আলামত দেখতেন, তার সাথে আপনার কি ছিল? আমি প্রথম অবস্থায় যাওয়ার পরে আমার শাশুড়ি এগুলো মেনটেন করার পরে আমার ভাত রান্না করতে আসতো। তা আমার যা মাঝে মাঝে এগুলো নিয়ে খুব কমপ্লেন করতো, এত বড় সংসার, এত কাজ করতে হয়, আমার এখানে এসে রান্না করতে হয়। আমি তো রান্নার ওই রকম বুঝে উঠতে পারতেছি না, লবণ মরিচ একটা দেওয়ারও ব্যাপার আছে। আমার হাজবেন্ড রান্না করতে পারতো। এমনও দিন হয়েছে একদিন রান্না করতে গেছি, চুলার পরে বসে আছি রান্না করে, কিন্তু ওখানে আমি ঘুমাই পড়ছি। আমাদের গ্রামে তো অনেক মানুষ 8টা-10টার পরে একবারে নিয়ে ঘুমাই যায় সবাই। কুড়িগ্রামে একটু শহর সেট, তো ওখানে দেখা যায় 12টা 1টা 12:30 পর্যন্ত মানুষ জেগে থাকে, রান্না অবস্থায় থাকে, বা কেউ রান্না হয়ে গেছে কেউ খাচ্ছে, এরকম অবস্থা। তো আমার ঘুমটাই চলে আসতো বেশিরভাগ, আমি রান্না করতে পারতাম না। ও ডিউটি থেকে আসি, কোটা বাসা এরকম রান্না করতো, কিন্তু ওর ভিতরে মনে আসে না যে মানুষের প্রতি একটা ভালোবাসা, আবেগ, এটা কখনোই কাজ করতো না। ও মদ পান করতো। মদ কি জিনিস আমি কখনো আসলে বুঝি নাই, এগুলো যে ওইটা খাইলে যে মদ, বড় বড় বোতল ছিল, আমার মাও এটাও জিনিস বারবার দেখছে, কিন্তু যে ও মদ খাচ্ছে, হ্যাঁ বুঝে নাই। হ্যাঁ আমার মা বুঝতেছে এটা মদ, এটা খাইলে মানুষ হারাম, এটা খাচ্ছে, এটা আমার মা জানে, বুঝতো। আমার মা নিজে আমার ঘরে, আমার হাজবেন্ড এটা ঘরে রেখে খাইতো, আমার রুমে খাইতো। তখন আমার হাজবেন্ড রেস্টুরেন্টের একটা গাড়ি চালায়, তো অনেক রাত আমার হাজবেন্ড বাসায় আসতো না, আবার অনেকদিন বাসায় আসতো। আসলে তার ভিতরে অন্যরকম একটা জিনিস কাজ করতো, এত ভয় পাইতাম, চোখ এত বড় বড় থাকতো, কেমন জানি দেখলে আমি ভয় পেয়ে যেতাম। এত প্রচন্ড গরমের মধ্যেও দেখা যায় আমি খাতা গায়ে দিয়ে শুয়ে আছি, যাতে তাকে যেন আমি না দেখতে পারি। কেন, কি ছিল তার? ওই যে ভয়ঙ্কর একটা রূপ ছিল তার ভিতর, তেমন কাজ করতো। আর আমাকে প্রচন্ড মারতো আমার হাজবেন্ড। এটাই হচ্ছে পয়েন্ট, আমি এটা জানতে চাচ্ছিলাম। প্রচন্ড মারতো। কেন মারতো? বুঝতে পারতাম না, কিরকম আমি গুছাইতে পারতেছি না, বা রান্নাটা এরকম হয় নাই, ওই রকম হয়েছে, বা ঘুমাই গেছি, একটা না একটা ইয়ে বার করতো, বার করে আমাকে প্রচন্ড মারতো। এমন রাত নাই দিন নাই, 12টা 1টা 3টাও নেই, আমাকে মারছে। বিভিন্ন ধরনের মানুষ এসে জমা হয়েছে, যে আমাকে মারতেছে, আমি সিলেসিলি করতেছি। আচ্ছা, এরকম অবস্থা। আচ্ছা, মানে রাত নাই দিন নাই, যখনই মনে হয় যখনই একটা না একটা খটকা বার করে আমাকে মারতো। আচ্ছা, ও যে আমাকে মারতো, আমি ভয় পাইতাম কি কখন জানি আমাকে মারবে নাকি। কিন্তু আমি যে আমার বাবার বাড়িতে ফিরে যাবো, ফেসবুক আমার ছিল না। যখন আমি বড় হয়ে যাই তখন আমার ভিতরে একটা কষ্ট কাজ করে, তখন আমি সব বুঝতে পারি যে আমার এই সংসারে আমার ফুফাতো বোন মারা গেছে বিষ খায়, সেই সংসারে আমার আপুক দেওয়া হয়েছে, আমার আপু বিষ খায় মারা গেছে, এবং আমাকে এখানে দিছে। কেন আমার ফ্যামিলি এখানে আমাকে বিয়ে দিছে ওর সাথে, ও তো এগুলো করে, ও তো খারাপ,
হ্যাঁ জঘন্য। আমি মাঝে মাঝে আমার বাবার বাড়িতে চলে যেতাম রিস্কা নিয়ে, যেটা আপনার বোনও করতো। হ্যাঁ চলে যেতাম, যা বলতাম কি ওখানে আর আমি যাব না, ও এরকম করে ওরকম করে মারে মাইরে মাইরে অনেক মারতো। এমনও দিন গেছে ভাইয়া, আমি আমার বাসা থেকে কলেজ, বয়েজ কলেজ হলো পাশেই, আমি ওখানে দৌড় দিয়ে মারের ভয়ে দৌড় দিয়ে চলে আসছি। সেখান থেকে আমার হাজবেন্ড ধরে আমাকে রাস্তায় প্রচন্ড মারছে, প্রচন্ড এত মারছে, মারতে মারতে আমাকে বাসায় নিয়ে গেছে, এরকম মার। একদিন আমার মনে পড়ে আমার টনসিলের ব্যথা ছিল গলায়, কিন্তু টনসিল অবস্থায় আমি কিছু খাইতে পারতেছি না। ও আমাকে দুধ গরম করে বলতেছে কি এই এটা সব খাইতে হবে, সব খাইতে হবে, চোখ মুখের অবস্থা অন্যরকম, সব খাইতে হবে। কিন্তু আমি গিলতে পারতেছি না, গিললে আমার কেমন জানি গলায় ব্যথা পাচ্ছি, কিন্তু ও আমাকে খাওয়াবে। হ্যাঁ সেই রাতে আমি ভয়ে, ও কোথায় ওয়াশরুমে যায় মনে হয়, আমি ভয়ে পলাই, কোথায় যাবো ওই রাতে, আমি ভয় পাচ্ছি। আমার ওয়াশরুমের পাশে, টয়লেটের পাশে আমি এক জায়গায় লুকে বসে আছি, কিন্তু আমাকে সব জায়গায় খুঁজতেছে, পাচ্ছি না। ওই রাতে প্রচন্ড শীত ছিল, শীতের রাতে আমার মনে পড়ে ও আমাকে ঠান্ডা পানি নিয়ে মাথায় ঢালি দিছে। হ্যাঁ ঢালার পরে আমি সব শরীর টলির ভেজা, তারপরে প্রচন্ড কিছুক্ষণ পর দেখছি ও যায় ঘুমাচ্ছে, কিন্তু ঘুম থেকে উঠে আবার কিছুক্ষণ পরে আমাকে ওখান থেকে টেনে নিয়ে গেছে, নিয়ে যায় কাপড় টাপড় চেঞ্জ করে দিছে। হয়তো বা সেই অবস্থায় আমার হাজবেন্ড মদ পান করছে, তার কারণে এই অবস্থা যে আমি যে ওখানে আছি সেটাও তার মনে নেই, আমাকে যে এগুলো করতেছে সেটাও তার মনে পড়তেছে না। কিন্তু আসলে আমার আপুদের ক্ষেত্রেও কি সেগুলো করা হয়েছে কিনা সেটা তো আমি সেই সময় ছিলাম না, জানি না। তবে আমার মনে পড়ে হয়তো আমার আপুদের ক্ষেত্রেও হয়তো এরকম কিছু করা হয়েছে, তার কারণে আমার আপুরা আত্মহত্যা করছে। সেটাই কারণ হচ্ছে আপনার কাছে বারবার আমি জানতে চাচ্ছিলাম যে ওই সংসারে আপনার সাথে কি হয়েছে, কারণ দুইটা মানুষ একইভাবে বিষকে আত্মহত্যা করবে, এটা খুব একটা অদ্ভুত না ব্যাপারটা, কিন্তু কেন করতে হবে? তারপরে এইভাবে আমি যখন আমার স্বামীর সংসারে চলে যাই তখন আমার কনসেপ্ট করে বেবি পেটে চলে আসে। 8-9 মাস পরে আমার দুটো ছেলে সন্তান হয়। দুটো ছেলে সন্তান একসাথে, মানে জমজ? আচ্ছা দাঁড়ান, এখানে একটা বিরতি নিয়ে আমরা ফিরছি একটু পরে। প্রিয় শ্রোতা, কোথাও যাবেন না, আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আর যে সেতু আছে আপনার সাথে। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি সবাইকে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আর যে সেতু আছে এবং অতিথিও রয়েছে, আমি কথা বাড়াচ্ছি না একদমই, আমি চলে যাই অতিথির কাছে। জি বলুন, আপনার দুটো সন্তান হলো? হ্যাঁ দুটো ছেলে সন্তান হলো, তখন অনেক কষ্ট, সে কষ্ট 1-2 দিন চলে যাচ্ছে আমার বেতা, কিন্তু আমার বাচ্চা হচ্ছে না। সে সময় আমাকে কেউ মেডিকেলও নিচ্ছে না, সে সময় বুঝি না যে আমাকে মেডিকেলে নিয়ে যান বা এরকম কিছু নিজে কিছু করবো, সেরকম তো ওরকম মানসিকতাও ছিল না, বুঝতামও না ওটা। কিন্তু আমার বাচ্চা দুটো যখন পিঠে আসে তখন আমার হাজবেন্ড এত টর্চারিং করছে আমাকে, সেটা ভাষা প্রকাশ করা যায় না। সে তার ভিতরে একটা কাজ করতো যে বাচ্চা দিয়ে কি করবো, আমার দুটো ওয়াইফ মারা গেছে, দুটো এখন বাচ্চা চাই না, কিন্তু আমাকে আমার যা মেডিকেলও নিয়ে গেছিল বাচ্চা দুটো নষ্ট করার জন্য, কিন্তু আমার বয়স বা আমার দেখে তারা কিছুতেই কি চায়, দুটো বউ মারা গেছে, উনি বাচ্চা চায় না, উনি বিয়ে করছে কেন? বিয়ে করছে কেন? তারপর এইভাবে আমি যদি কোনোদিন মেডিকেলে গেছি সুই নেওয়ার জন্য, যেরকম 5 মাসে 6 মাসে সুই নেওয়া হয়, অনেক টর্চারিং করতো আমাকে। এইভাবে যখন আমার বাচ্চা দুটো হয়ে যায় তখন দেখছি যে একটু মানসিকতা ভালো, যে দুইটা ছেলে হয়ে গেছে। তার দেখতাম নিয়ে যখন বাচ্চা হয় তখন আমার বয়স 13-14-তে পড়ছে। 13-14-তে একটা প্রিম্যাচিউর এজে আপনার বাচ্চা হয়ে যায়। বলতে পারবো না, এত কষ্ট এত যে কষ্ট হয়েছে আমার, তখন বাচ্চা দুটো আমার মারা যায়। বাচ্চা দুটো মারা যায়? সেটাই হওয়ার কথা। এর ফাঁকে একটা জিনিস আমি ভুলে গেছি, আমার বিয়ের পরে আমার ফুফাতো বোনের ছেলে কারেন্টে হাত দিয়ে কারেন্ট শর্ট করে মারা যায়। মোটামুটি ছেলে বলতে ওই আপনার স্বামীর আগে প্রথম ওয়াইফ, তার ছেলে কারেন্টে হাত দিয়ে, মেশিন থাকে আমার ফুবার, সে ওখানে যায়, মেশিনে কারেন্টের আর্থিং করে রাখছিল। আমার ফুবাজির নাকি টাকা হারিয়ে গেছিল, যে টাকাটা কে চুরি করতেছে সেটা সে দেখবে। 5 টাকা চাঁদির পয়সা থাকে, ওটা নিতে যায়, কারেন্টে এইভাবে হাত পড়ে যায়, দেখছি হাতগুলো একদম কি অবস্থা হয়ে গেছিল, মারা যায়। তারপরে আমার ছেলে দুটো মারা যায়। বেশ কয়েকদিন পরে আবার কনসেপ্ট করে। আমি আসলে পিল জাতীয় ওগুলো বুঝতাম না, আমি সেই সময় বুঝতাম না, ঠিক আছে, আমার হাজবেন্ড তো যথেষ্ট বুঝতো। কনসেপ্ট করার পরে আমার আবার এক ছেলে সন্তান হয়। আমার আমার ফ্যামিলি থেকে, এলাকার ভিতরে সবাই বলতেছে এই মেয়েটার এত কষ্ট ছিল, এবার তাকে মেডিকেল নেওয়ানো হোক। মেডিকেল অবশ্য বাসার পাশে, হেঁটে গেলে মনে হয় 5 থেকে 7 মিনিট লাগে সরকারি মেডিকেল। তখন আমার ওখানে নেয়, নেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে আমার ছেলে সন্তান হয়ে যায়, নর্মালি হয়ে যায়। প্রায় 1.5-2 মাস পরেই আমার আবার কনসেপ্ট করে, আমার মেয়ে সন্তান হয় একটা। আমাকে দুটো বাচ্চা যে পরে হলো, হাজবেন্ড ছাড়াই আমাকে মেডিকেল নেওয়ানো হলো। এলাকার যারা ছিল, আমার হাজবেন্ড সেই সময়টা থাকে না, ডিউটিতে চলে যায়, এই অবস্থা। আমার ওই ছেলে যে ছোট, হঠাৎ করে আমার শাশুড়ি তো ওই যে আমার যায় সংসারে ব্যস্ত, আমার মারও তো এখানে সংসার করতে হয়, ফেলে রেখে কতক্ষণ থাকবে, এদিকে আমি একাই হয়ে গেছি সেই সময়টা। আমার বোনের মেয়ে যে, সেটাও কিন্তু আমার কাছে ওই তখন থেকেই বড় হচ্ছে। আমার ওই ছেলে আমার হাজবেন্ডের সাথে যাইতে যাচ্ছে, আমার হাজবেন্ড আমার ছেলেকে মারে, অত ছোট বাচ্চা, ওকে মারার পরে আমাকে মারে। আমার প্রচন্ড ব্লিডিং হয়, গাড়িতে চলে যায়, এত ব্লিডিং হয়, আমি কোথায় যাবো, কার বাড়িতে যাবো? এই অবস্থায় গ্রাম্য মানুষ তো এগুলো বেশি বাসে, সুদ বাচ্চা হয়েছে, হেঁটে আসছে, এরকম আমি কোথাও যাই না, আমার বাসাও কেউ এসে আমাকে দেখে না যে আসলে আমার কি অবস্থা। তবে আমার ব্লাড দিয়ে বিছানায় একবারে ঢোকালে আমার সারা শরীর একবারে ব্লাড। তখন পাশের রুমের এক ভাবি আসে, তখন বলে যে কি রে ওর এই অবস্থা কেন? আমার হাজবেন্ডের নাম রাজ্জাক, নাম ধরে ডাকতে চাই, ওর এই অবস্থা কেন, ও এই অবস্থা শুয়েছে, ও তো চোখ মুখ হয়ে গেছে, ওকে মারা গেছে না বেঁচে আছে? আমি কিন্তু আসলে অলরেডি শুনতেছি, কিন্তু কথা বলতে পারতেছি না। না মনে
ও যে আসলে শিমর, ওর ভিতরে যে আসলে মানুষত্ব বলতে কোনো কিছু নাই। আমাকে প্লাস, এক ধরনের প্লাস আছে না, সে প্লাস দিয়ে আঙ্গুলে ধরে টেনে টেনে নাকি সে দেখে যে আসলে আমি বেঁচে আছি নাকি মরে গেছি, হাত পাও নাড়ি কিনা, এরকম অবস্থা। তখন নাকি আমার যা, সেটা উনি প্রতিবেশী, উনি অনেক রাগারাগি করার পরে ডাক্তারের ব্যবস্থা করে মেডিকেল নিয়ে যাবে। এই অবস্থায় তার ওয়াইফ দুটো মারা গেছে, সেও তো যদি মারা গেছে প্রায়, তাহলে কি হবে? আর এত ব্লাড। তখন সে বিছানায়, আমার একটা রেক্সিন বিছানো ছিল, আমার ওই যাটা একটা ব্যবস্থা করলো, আমার ওই বিছানা থেকে এই বিছানায় আনা হলো, ওই রেক্সিনটা পরিষ্কার করা হলো, টিউবওয়েলের পানি নিয়ে যায়, ওই রেক্সিনটা মুছে আর এক বিছানায় দিছে, আমাকে ওই বিছানায় নেওয়া হলো। ডাক্তার আসি তো দেখে যে আসলে বাঁচবে কি মরে যাবে এরকম কিছু বলতে পারতেছে না। তার বেশ কিছুক্ষণ পরে আমার ব্রেন স্ট্রোক করছে। আপনি? হ্যাঁ, ব্রেন স্ট্রোক করছে। অলরেডি আমি আর কিছু বুঝতেছি না। আমি আসলে সেই সময়টা নাকি পরনে কাপড় রাখি নেই, কাউকে চিন্তামও না। সেই সময়টা আসলে আমি আমার মার কাছে কখনোই কষ্টের কথা বলতে যাইতাম না। কেন যাইতাম না? আমার মা এত চিল্লাপাল্লা করতো, এত রাগী ছিল, কিন্তু আমার ভিতরে যে একটা কষ্ট কিন্তু কাজ করতো। তারপর ডাক্তারের ব্যবস্থা করা হলো, ডাক্তার এসে আমাকে প্রচন্ড ব্লাড দেওয়া হয়েছিল। তারপরে বাসায় সেটা আমাকে মেডিকেলে নেওয়া হয়নি, অথচ আমার মেডিকেল কিন্তু 5-7 মিনিট হেঁটে গেলে যাওয়া যায়। আমার হাজবেন্ড মনে হয় ওই সময়টা এটাই কাজ করতো ওর ভিতরে, যদি ও মারা যায় অবস্থায় তাহলে তো ফেসে যাবে হয়তো, এই কারণে হয়তো আমাকে মেডিকেলে নেওয়া হয়নি। আচ্ছা, তারপরে আপনি এখান থেকে সুস্থ হয়ে ফিরলেন, তাই তো? হ্যাঁ, ওখান থেকে আমি সুস্থ হয়ে ফিরলাম না। তারপরে আমার ব্রেন স্ট্রোক করলো, আমি পাগল অবস্থায়। তখন ওই যে আমার 2টা বাচ্চা, তখন আমার মা নিয়ে গেল আবার, তিনটাকে মৃত্যুবরণ করলো। এইভাবে আমি 6-7 মাস অসুস্থ অবস্থায় থাকলাম। তখন আমার রংপুর মেডিকেলে হলো, আমার ফুফাতো ভাই একজন ওখানে ছিল, তার সাথে আমাকে ওখানে ডাক্তার দেখালো হলো। তখন আমার ভাইয়া ও বেশ কিছু টাকা দিল, হ্যাঁ, চিকিৎসা করার জন্য। মোটামুটি সুস্থ হয়ে গেলাম। আমার হাজবেন্ড কি জানি আসলে করতো জানতাম না, এক মহিলা ছিল, ঢাকায় ছিল ওনার বাবার বাড়ি, তবে আমাদের কুড়িগ্রামের এক ছেলেকে বিয়ে করছে। তো ওনার সাথে কি জানি ব্যবসা, যে পয়সা বিক্রি করতো, ঢাকায় আসতো। তো ওই মহিলার সাথে কিভাবে জানি জড়াই গেছে, আর সে নাকি ঢাকায় কোথায় জানি জেলে ছিল। আমার হাজবেন্ড জেলে থাকা অবস্থা, আমার হাজবেন্ড সেই অবস্থায় ঢাকায় থেকে গেল। তখন ঢাকা থেকে আমার হাজবেন্ড গাড়ি চালাই, তখন বাসায় আমাদের প্রতি মাসে মাসে টাকা পাঠাইতো। ওই টাকা দিয়ে এই যে 3 বাচ্চাকে নিয়ে, আমার ছেলেটা বড় মেয়েটা বাড়িতে আমার মার কাছেই থাকলো। আমি 6-7 মাস পরে অলরেডি সুস্থ হয়ে গেলাম। কিন্তু আমার হাজবেন্ড যখন ঢাকায় থাকে, তখন আমি যে ওই যে সেই জায়গাটায় যে বাড়ি করছিলাম, যে এক মানুষের জায়গায় চতুর্পাশে না, ওই জায়গাটায় যারা বাড়ি করছে তারা উঁচা করে বাড়ি করছে, কিন্তু ওই জায়গাটা একদম গর্তের মতো হয়ে গেছে। বৃষ্টি একটু হলে আমার ওই বাসাটায় পানি বেজে যেত। এই পোলাপান নিয়ে, ছেলেমেয়ে নিয়ে আমি ওই বিছানার উপর উঠে থাকতাম, কিন্তু কেউ পানি বার হওয়ার মতো কোনো রাস্তা করে দিত না। তখন আমার ওই যে মেজো ভাইয়া, সে গার্মেন্টস মালিকের সাথে তখন শেয়ার বলটা থাকে, তখন ওই গার্মেন্টস থেকে মালিকের সাথে হজে চলে যাবে। বাড়িতে গেল আমার ভাইয়া, এলাকার মানুষটাকে দেখে গরু টরু জবাই করে বড় করে অনুষ্ঠান করলো। আমার আম্মাও তখন ঢাকায়, আমি ছেলে মেয়ে গ্রামে আছি। তখন আমার হাজবেন্ড বললো কি, ভাইয়া যখন ঢাকায় চলে গেল, চলো তোমাকে নিয়ে, যখন অলরেডি একটু ভালোর দিকে আসলো, আমি যে বউ এরকম কিছু দেখতেছে বা এটা সেটা। ঢাকায় আসার পরে আমার হাজবেন্ডের গাড়িতে এক হেল্পার ছিল। ওই হেল্পার, আমি গ্রামের বাড়িতে যখন থাকি, একসময় আমার হাজবেন্ডের ফোন হারিয়ে যায়, তখন ওই হেল্পারের ফোন থেকে আমাকে ফোন করানো হয়। উনি মাঝে মাঝে আমার সাথে কথা বলতো ফোনে, ভাবি কি অবস্থায়, কেমন আছেন, এসে এরকম বলতো। আমার হাজবেন্ড একদিন শুনতে পায় যে আমার সাথে কথা বলে বা আমার সাথে কথা বলছে, ফোনে ডায়াল করে দেখছে যে আমার নাম্বার। কেন তো আমার ওয়াইফের কাছে ফোন দিছো, এটা নিয়ে মনে বিভিন্ন ধরনের সাথে ঝগড়াঝাটি অনেক কিছু হয়ে যায়। ওর ভিতরে একটা কাজ করতো যে আমি তো ওনার সাথে এরকম খারাপ কিছু বলি নাই, তার ভিতরে তখন থেকে একটা কাজ করতো যে আমাকে যে কোনো জীবনের বিনিময় হোক ওই সংসার থেকে আমাকে নিয়ে আসবে, কিন্তু আমাকে উনি দেখেনি। তো উনি তো ফোন টোন দিত, আমার তো ভাস্তিরা আমার সমবেত ছিল, আমার ফোন থেকে হয়তো বন্ধু বান্ধবের সাথে অনেক সময় কথা বলছে বা অনেক ফ্রি আমরা। হাজবেন্ড আমার ভাস্তি দেখতে পারতো না বা আমাকে এটা নিয়ে অনেক কিছু বলতো, বা ওদের সাথে মিশলে আমার একটু ভালো লাগতো, ওরা আমার খুব সান্ত্বনা দিত। তারপরে উনি একদিন কুড়িগ্রামে যায়, তা আমার ভাস্তি বলে কি, ওনার নাম মাঝে থাকে, মাঝে আঙ্কেল কুড়িগ্রামে আসতেছে, হ্যাঁ চাচি চলেন। হ্যাঁ, আমার ভাস্তিকে ম্যানেজ করে যে তোমরা তোমার চাচি সহ আসো, বাসা থেকে রান্না করে আনি। বলতো কি, ভাইয়ের কাছ থেকে শুনছি আপনি নাকি অনেক গোশ ভুনা করতে পারেন, অনেক সুন্দর করে, হ্যাঁ গোশ রান্না করে আপনি নিয়ে আসবেন, আমি খাবো। গোশ রান্না করে আমরা নিয়ে যাই, হোটেলে বসে খাই, খাই, উনি চলে যায়, আমরা বাড়িতে চলে আসি। আমাদের বাসার পাশেই যাই, শহরের ভিতরে আমাদের বাড়ি, চলে যাই। তখন থেকে যে উনি আমাকে দেখলো, হ্যাঁ ওনার ভিতরে একটা কাজ করতো যে আমাকে যে কোনো জীবনের বিনিময়ে উনি হলো হয়তো পেতে চায় বা নিয়ে আসবো ওই সংসার ভেঙে। অলরেডি যখন আমি ঢাকায় চলে আসি, আমি যে বাসা থাকি তার পাশের বাসায় উনি থাকতো, তো মেসে থাকতো, আর আমি তো ফ্যামিলি নিয়ে থাকতাম। কিন্তু এরকম হয়তো আসতো বাসায়, মানে ভালো আছেন, হ্যাঁ ঠিক আছে ভালো আছি, আপনি ভালো আছেন, হ্যাঁ এরকম পড়া যায়, কথাবার্তা হতো। তাই একদিন আমি নিচে নামছি, আমার বাসা 3 তলায় ছিল, উনিও দেখি বাসার সামনে দাঁড়িয়েছিল। আমি বলতেছি ভাই আপনি গাড়িতে যাননি? না আজকে যাই নাই। তা উনি কথা বলতেছে, আমার হাজবেন্ড এসে অনেক রাগারাগি করে, ওখানে কেন, নিচে কেন, কথা বলতেছে কেন, এটা নিয়ে অনেক কিছু বললো। যাই হোক, মাঝে মাঝে আমার ভাইয়াদের বাসা আসতাম, আমার ভাইয়া দিত বা কোনটা প্রয়োজন বা অনেক সময় কোনো কিছু লাগলে দিয়ে দিত, আমার হাজবেন্ড নিয়ে আসতো বা নিয়ে যেত। এরকম 2 ছেলে মেয়ে তখন কাছে, কিন্তু আমার আপুর মেয়েটা তখন গ্রামের বাড়িতে আমার আম্মার কাছে, বড় ছেলে লেখাপড়া করতেছে। তারপরে একদিন আমার মামা শ্বশুরের ছেলে বাইরে চলে যাবে দুবাই, আমাদের বাসায় আসে ঢাকায়, এখান থেকে ইন্টারভিউ দিতে হবে নাকি কোথায়, গাড়ি চালাবে, তাও গাড়ি চালা শিখে যাইতে হবে। ওর সাথে অনেক ভালো ক্লোজ হয়ে যায়। তা আমার হাজবেন্ড তো সবসময় ওকে গাড়ি নিতে পারতো না, তো ওর গাড়িতে কেরিং করা হতো। হয়তো ইন্টারভিউ দেওয়ার পরে ওর গাড়িতে আবার যে একটু চালা শিখতো আর কি। তখন রান্নার মাধ্যমে হলো যে আমার হাজবেন্ড বাসায় না থাকলে আমার দেবর অনেক সময় ডাকতো, যে ওনার মেসে থাকে, ভাবি যেহেতু ওনার আমি এটা শিখতেছি, হ্যাঁ একটু ডাকো বা খাওয়াও বা নেও, এরকম কিছু বলতো। কিন্তু ডাক দিয়ে নিয়ে আসতো, খাওয়াইতো।
এর ফাঁকে আমি একটা জিনিস বলি নাই, আমি সেই সময় যে সময় আমি ঢাকা চলে আসলাম সেই সময় আমি অসুস্থ হয়ে গেছিলাম। আমার ভাইয়া তখন সৌদিতে হজে গেছে, অসুস্থ হয়ে গেছি। এখন এই যে ক্লিনিক আছে ওখানে আমাকে আমার ভাবি দেখালো, আমার হাজবেন্ড নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমাকে কিছুতে আমার ভালো হচ্ছে না, মোয়াকিলি হসপিটালে নিয়ে গেছিল। মোয়াকিলি হসপিটালে একদিন থাকার পরে আমি সুস্থ হচ্ছি। তারপর দিন বাসা আসার পর আমার সব শরীরে পানি জমে যায়, চোখ মুখ ফুলে হাত পা ফুলে যায়, তো ভয়ঙ্কর অবস্থা। ওখানে টেস্ট করালো, তখন বললো কি আমার কিডনিতে পানি জমে গেছে। ভাবি বললো তাহলে আর আজেবাজে ডাক্তার দেখে কোনো লাভ নেই, ভালো ডাক্তারে দেখাবো। তখন ধানমন্ডিতে আমাকে ডাক্তার দেখানো হলো। উনি বললো যে হ্যাঁ আমার কিডনিতে পানি আসে, কিন্তু মাঝে মাঝে আবার পানিটা শুকে যায়, চলে যাচ্ছে এরকম, কিন্তু যখন ফুলে যায় তখন ফুলেই যায়। চিকিৎসা কালীনে আমি এত অসুস্থ হয়ে গেলাম যে নিজের খাবারটাও খাচ্ছি না, আবার হলো নিজে যে হেঁটে আমি কোনো ওয়াশরুমে যাবো বা কোথাও কি কিছু করবো এরকম কোনো শক্তি আমার শরীরে নেই। আমি এতদিন না খাওয়া অবস্থায়, তবে আমাকে ধরে টয়লেটে নেওয়ানো হয়, আবার আমি শোয়া দেওয়া হয়। পরে বেশ কিছুদিন পর 2-2.5 মাস পরে এত অসুস্থ হয়ে গেলাম, আর বিছানা থেকে ওঠার মতো শক্তি নেই। আমাকে খাওয়াচ্ছে সেটাও আমি বমি করে ফেলে দিচ্ছি। তখন ওখানে ডাক্তার বললো যে ওকে নিয়ে চলে যান, আপনারা যদি মাদ্রাস নিয়ে যেতে পারেন এরকম লুগি লাগে। অসুখটা যে হাত পা ফুলে যেত, কিডনিতে সমস্যা, লিভারের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা আমার শরীরে দেখা দিল। তখন কিছুদিন পরে কিন্তু ওই অবস্থায় আমার বাচ্চা কনসেপ্ট করছিল আবার, তার কারণে আমি খাইতে পারতেছি না। কিন্তু এটা কেউ বুঝতে পারতেছে না, ডাক্তার যে এত টেস্ট করতেছে ওটা আমার ধরতে পারতেছে না। আমাকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ানো হলো, যে আমি যেহেতু বাঁচবই না, আর মাদ্রাস নিয়ে যাওয়ার মতো আমাদের কোনো সম্ভব না, এত টাকা পয়সা কোথা থেকে দেবে, সে তো আপনি সারাদিন ড্রাইভার, আর শ্বশুর থেকে কত হেল্প করবে। তখন আমার ফ্যামিলি মোটামুটি ভাইয়া যখন ভালো কাজকর্ম করতেছে, একটু ভালো আর কি উন্নতির দিকে, গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পরে বিভিন্ন ধরনের আমার মাকে যে যেটা বলে সেটাই করতেছে। এরকম অবস্থায় বেশ কিছুদিন থাকলাম, কিন্তু কিছুতে সুস্থ হলাম। হঠাৎ করে একদিন বললো যে আমি মারা গেছি, শোয়া ছিলাম ওই অবস্থায় আমি মারা গেছি। কান্নাকাটি, ঢাকায় খবর টবর দিল, সবাই চলে যাচ্ছে। তখন আমার বড় ভাইয়া, ওই যে বড় মার ঘরের যে ভাইয়া, ও গেল, ওকে খবর দেওয়ানো হলো। ও যাওয়ার পরে বললো কি ওর কি হার্ট লেগে আছে নাকি, হার্ট চাপাচাপি করো, ও তো মারাই গেছে, ঠিক আছে ওকে চাপাচাপি করে দেখেন তো ও নিঃশ্বাস আছে কিনা। চাপাচাপি করার পরে দেখে যায় অলরেডি আমার নিঃশ্বাস চলে আসছে। হ্যাঁ করে নাকি আমি নিঃশ্বাস নিছি। নিঃশ্বাস পরে কুড়িগ্রাম হসপিটালে আমাকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে ওখানে আমার চিকিৎসা করা হয় বেশ কিছুদিন। এক কবিরাজ আমাকে বলে যে আপনার মেয়েটা তো মারা গেছে, আমার হাতে যদি দেন তাহলে কোনো ডাক্তারি চিকিৎসা করতে পারবেন না। আমি এখান থেকে কুড়িগ্রামে যাওয়ার পরে দেখে যে আমার বাচ্চাও কনসেপ্ট করছে। এখন আমার যদি ওই বাচ্চাটা নষ্ট করে তাহলে আমি বাঁচবো না, আর আমাকে বাঁচাতে গেলে হয়তো বাচ্চাটা আমার নষ্ট করতে হবে। তখন যে কোনো পর্যায়ে আমাকে ওই বাচ্চাটা মেডিকেলে মানে ইয়ে থেকে নষ্ট করানো হয়। ওই অবস্থায় আমার মা বলছিল যে মারাই তো গেছে, হয় মারা যাবে হয় বাঁচবে, তবে তো এটা নষ্টই করতে হবে। এর মধ্যে ভাগ্য পরীক্ষাটা নষ্ট করানো হয়। ওই কোভিডের চিকিৎসায় আমি অলরেডি ভালো হয়ে গেলাম, একটু একটু হাঁটতে পাই, ধরে ধরে হাঁটাতে আমি নিজে শক্তি হিসেবে দাঁড়াতে পাই। ওই যে আমার ভাইয়া সেই সময়টা অনেক রাগারাগি করে আমার হাজবেন্ডের সাথে, যে ঢাকা শহর আমরা এত টাকা ইনকাম করি খাওয়াতে পারি না, না জানি আমার বোনকে ঢাকা শহর নিয়ে আসে, কত কষ্ট হয়েছে, তার কারণে অসুস্থ হয়ে গেছে। আমি এক পর্যায়ে বলি যে তোমরা তো ওখানে আমাকে বিয়ে দিছো, আর তোমাদেরও তো সমর্থনে আমাকে খাওয়াইতে পারো না, তা তো ওখানেই আমাকে থাকতে হবে, এখন যেখানে রাখে সেখানেই যাইতে হবে। এক পর্যায়ে কেমন আমার মার সাথে আমি রাগারাগি করে সেই সময়টা আসলে কেউ বুঝতে পারেনি যে আমি তো এত কিছু টেনশন করছি বা অসুস্থ থেকে উঠছি, রাগ করতেই পারি। আমার মা তো ওই যে একটাই কাজ করে, রাগ বেশি, আমি ওই রাগটা সহ্য করতে পারি না। আমার শ্বশুর বাড়িতে চলে আসি, আমার ভাসুরকে বলি তো ভাইজান আমি ঢাকা চলে যাবো, আমাকে ঢাকা নিয়ে যান। তখন আমার বাবুর বুকে ফোন করা হলো, ফোন করে বললো যে ও তো চলে আসছে, ঢাকায় যেতে যাচ্ছে। হ্যাঁ তা কি করবো? তা আমার হাজবেন্ড বলে ঠিক আছে ঢাকায় যদি আসতে চায় এখন তো কোনো প্রকারের মানসিক টেনশন দেওয়া যাবে না, ঢাকায় নিয়ে আসেন, আমি যদি বুঝে আবার রাখি আসতে পারি। আমার ভাসুরের গাড়িতে আমি ঢাকা চলে আসলাম। ওখান থেকে সব ওষুধ নিয়ে আসা হলো। অলরেডি আমি পুরোপুরি সুস্থ না, ভালো করে হাঁটতেও পারি না, কিন্তু আমি জিদ করে চলে আসলাম। চলে আসার পরেই আমার দেবর আসলো দুবাই চলে যাবে, তখন এই কাহিনী। একদিন আমরা ঘুরতে গেলাম, ও ভিতরে এটা কাজ করতে দাও, হয়তো আমাকে ঘুরে নিয়ে আসলে একটু ভালো লাগবে, বা ছেলে মেয়ে নিয়ে আমি তো চলে যাচ্ছি, দেখি ঘুরে নিয়ে আসি। চলে গেলাম মামা শ্বশুরের ছেলের সাথে। তখন আমি যখন নিচে আসি তখন ওই উনি আমার হাজবেন্ডের যে গাড়িতে হেল্পারি করতো, তখন অলরেডি ও গাড়ি চালায়, উনি নিচে দাঁড়িয়ে ছিল। তখন আমাকে বললো যে আসলে ভাবি মাজেদ ভাই হলো আমাদের সাথে বেড়াইতে যাবে। আমি আসলে এইভাবে বলি নাই ওনাকে, আমি এইভাবে বলছি যে আসলে যান যদি আমি ভাবিকে নিয়ে বাইরে যাবো, কিছু ঘুরে নিয়ে এসে খাওয়াই নিয়ে আসলে ওনারা ভালো লাগবে। হ্যাঁ এরকম। উনি যেহেতু বেড়াইছে তা চলেন, সমস্যা নেই, গেলে তাই সমস্যা কি। এই যে ঘুরতে গেলাম, এখান থেকে একটা কাহিনী। আমার হাজবেন্ড আমার যে ওর যে ওয়াইফ ছিল গ্রামে ছিল, কিন্তু এক সময় নাকি ঢাকায় থাকতো, আমি জানতাম না। আমার হাজবেন্ডকে চিনতো, আমার হাজবেন্ডের ফোন নাম্বার তার কাছে ছিল। তখন ওনাকে ওনার দুলাভাই ফোন করে বলছে যে এই তুই কোথায়? তখন ও বলছে কি রাজ্জাক ভাইয়ের ওয়াইফ একটু বেড়াইতে আসছে, উনি তো অসুস্থ, গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসছে, আমি বেড়াইতে আসছি। বেশ কিছু দূর রুট থেকে সুতরাং হেঁটে যেতে হয়, তখন তো আমি অসুস্থ হাঁটতে পারতেছি না, তা ধরে ধরে ও এক পর্যায়ে আমি হেঁটেই গেছি। ওখানে বেশ আধা ঘন্টা মনে হয় সময় ছিল, আমরা ওখানে ঘাটছি, রিটার্ন আমরা বাসায় চলে এসেছি। আমি ওখানে হেঁটেই অসুস্থ হয়ে গেছি। আপনি অসুস্থ অবস্থায় বেড়াতে গিয়ে আবার অসুস্থ হয়ে পড়লেন। আর ঠিক এই জায়গাটায় প্রিয় শ্রোতা আমরা একটা বিরতি নিচ্ছি, এবং বিরতিতে যাবার আগে ফোন নম্বরটা একটু বলে দেই, 09613892 এখানে ফোন করে আপনার জীবনের গল্পটার সারাংশটুকু আপনি বলবেন, তারপরে আমাদের টিম মেম্বার লোবান আপনাকে ফোন করবে। এছাড়া ফেসবুকে আপনি কানেক্টেড থাকুন। আমার পেজ অ্যাড্রেসটা হচ্ছে facebook.com/setu.abcradio। আর এই মুহূর্তে ফেসবুকে চলে যান এবিসি রেডিওর পেজে, সেখানে গেলে আজকের অতিথির ছবি সহ একটা পোস্ট দেওয়া আছে, সেটা সবাই শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করুন।
আর সেখানে কমেন্ট সেকশনে লিখুন এবং আপনার রিয়াকশনস গুলো অর্থাৎ লাইক সেখানে দিন। আর সেখানেই আপনি আরজে সেতু পেজটা ট্যাগ করা পাবেন। নিচ্ছি ছোট একটা বিরতি, কেউ কোথাও যাবেন না। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, শুনছেন ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 এবিসি রেডিওতে এবং আরজে সেতু আছি। আর অতিথির কাছে চলে যাচ্ছি ঠিক যেখান থেকে আমরা বিরতি নিয়েছিলাম। তার আগে ফোন নাম্বারটা বলে দিতে চাই 09613892 এখানে ফোন করুন এবং তার পরবর্তী ইনিশিয়েটিভ আমরা নিব, অর্থাৎ আমাদের টিম মেম্বার লোবান আপনাকে ফোন করবে। আর এছাড়া আরজে সেতু নামে যে পেজটা রয়েছে ফেসবুকে, সেখানে চলে যান, এবিসি রেডিওর পেজে গেলেই আপনি এই পেজটা ট্যাগ করা দেখতে পাবেন। আচ্ছা, লাবণীর কাছে ফিরছি, যেখানে বিরতি নিয়েছিলাম যে আপনি বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন। আচ্ছা, এবং তখন আপনি অসুস্থ ছিলেন অলরেডি, সেখান থেকে শুরু করুন। জার্নিটা আমার সহ্য হয়নি, আমি তো অসুস্থ। তখন ভয়ে আমাকে বাসায় নিয়ে আসা হয়েছে। তার দুলা ভাই তার ওয়াইফকে ফোন করে বলছে যে তোমার হাজবেন্ড অমুকের বউয়ের সাথে ঘুরতে গেছে। ও বুঝতে পারে নাই, হয়তো সরল ভাবে বলছিল। ওর ওয়াইফ তার হাজবেন্ডকে না বলে আমার হাজবেন্ডকে ফোন করছে। ফোন করে বলছে কি যে তোমার ওয়াইফ আমার হাজবেন্ডকে নিয়ে ঘুরতে গেছে। তখন আমার হাজবেন্ড বলছে কেন আমার ওয়াইফ আপনার হাজবেন্ডকে নিয়ে ঘুরতে যাবে কেন? হ্যাঁ, আমার ওয়াইফ তো অসুস্থ বাসায়, আর সে তো ঢাকা শহর কোথাও চেনে না, আর ও তো হাঁটার মতো কোনো এরকম ইয়ে নেই। আমার দেবর ওই মুহূর্তে ভয়ে বলছে কি যে এমনি তো আমার ফ্যামিলি থেকে এটা নিয়ে অনেক চাপ ছিল, যা আমিও হয়তো কষ্ট করছি, তার কারণে অসুস্থ হয়েছি, আবার আমাকে ঘুরতে নিয়ে গেছে। যদি এমনি অসুস্থ হয়ে গেছে, আরো যদি ভাই এসে একটা বিশৃঙ্খলা করে, ও অলরেডি অস্বীকার দিয়েছে যে না আমি আসলে এটা জানি না, ভাবি তো বাসায়, আমি বাইরে আছি। কিন্তু আমার হাজবেন্ড নেক্সট টাইম জানতে পারে যে আসলে ঘুরতে গেছি। তো আমার হাজবেন্ড রাত্রেবেলা আমরা ঘুমাচ্ছি, আসি আমার দেবরকে বলতেছে এই ম্যাচ থেকে মাজেদকে ডাকতে নিয়ে আসো তো। কারণ ডাককে অত রাতে তাকে ডাকতে নিয়ে আসে, বলতেছে কি এই তুমি কি তোমার ভাবির সাথে আমার ভাইকে নিয়ে কোথাও ঘুরতে গেছো? তা বলতেছে না তো ভাই, কোথায় ঘুরতে যাবো? তখন বলছে তোমার ওয়াইফ আমাকে বাড়ির থেকে ফোন করে বলছে আমার ওয়াইফকে নিয়ে নাকি তুই ঘুরতে গেছিস। তা ওখানেই দেখছি আমাদের সামনে ওনার ওয়াইফকে উনি ফোন করছে, ফোন করে বলতেছে তুমি কি রাজ্জাক এই কথা বলছো যে আমি রাজ্জাকের ওয়াইফকে নিয়ে ঘুরতে গেছিলাম তার ভাইকে নিয়ে? তা বলতেছে হ্যাঁ এটা তো বাস্তব, যে তুমি তো এই কথা দুলাভাইয়ের কাছে বলছো না তোমরা ঘুরতে গেছো, মুহূর্তে বলার কি আছে? তাই এটা নিয়ে ওর ওয়াইফ সহ এটা নিয়ে অনেক ঝগড়াঝাটি হয়ে যায়, ওর বিশৃঙ্খলা। বেশ কিছুদিন পরে কেমন জানি এটা নিয়ে ও আমাকে শুধু ফোন করতো যে আপনাকে নিয়ে আমি ভাইগে যাবো, আপনাকে নিয়ে আমি চলে যাবো, অলরেডি আপনি আমার সাথে চলে যাবেন, দেখবেন কেন যাবেন না। হ্যাঁ, ওর কি ফ্যামিলিতে শান্তি ছিল না? ওর বউর সাথে কি মিলতাল ছিল না? ওনার আগে একটা বিয়ে হয়েছিল, তারপরে এটা দ্বিতীয় বিয়ে। কিন্তু এটা নিয়ে নাকি ওদের সংসারে ফ্যামিলিতে কারোর সাথে ও মহিলার কোনো বনাতুল ছিল না, যে এত নোংরা ভাষা বলতো। আচ্ছা, তারপরে কি হলো? মানে আপনি ফাইনালি কি করলেন? ফাইনালি আমি ওর সাথে চলে গেলাম একদিন। হ্যাঁ, আমার হাজবেন্ড মারামারি করলো, কেন মারলো এটা নিয়ে কেমন জানি ও ফোন টোন করলো। আমি রাগ করে বলতেছি আপনার সাথে আমি চলে যাবো, হ্যাঁ আপনি আমাকে নিয়ে যান। অলরেডি গাড়ি সে স্থানে রেখে অলরেডি চলে গেছে, আর আমি কাপড় চোপড় ঘষে আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি চলে গেছি। ছেলেটা ওখানে আছে। আপনি চলে গেছেন? হ্যাঁ চলে গেছি। চলে যাওয়ার পরে গাজীপুর এক জায়গায় থাকলাম, সবাই জানাজানি হয়ে গেছে আমার এইগুলো নিয়ে অনেক বিশৃঙ্খলা হচ্ছে ঢাকায়, হ্যাঁ মারামারি ধরাধরি। ওর ছোট ভাই গাজীপুরে কাজ করতো, ওর ভাই একটা বাসা অলরেডি সেই সময়ের মধ্যে একটা বাসা খুঁজে নিল। যা কিছু লাগে শীতের সময় ছিল, একটা ল্যাব বানালো, তো সব বালির সাথে যা লাগে হাড়ি পাতিল সব ওর ভাই কিনে নিয়ে আমাকে দিল। আচ্ছা, সেখানে ফ্যামিলি থেকে ও সাপোর্ট আমাকে নিয়ে আসছে বিয়ে করবে। তাহলে আগের বউটাকে ডিভোর্স দিতে হবে না? আগের বউ আছে অলরেডি ওদের বাড়িতে। ও আচ্ছা, আগের বউটাও আছে, আপনি দ্বিতীয় বউ? হ্যাঁ দ্বিতীয় বউ। এখানে আমাদের বিয়ে হলো না। আমার ভাইয়া অলরেডি গার্মেন্টস থেকে অনেক পোলাপান নিয়ে ওর স্ট্যান্ডে যায়, অনেক খোঁজাখুঁজি করে, অনেক কিছু হয়, তখন দেখা যায় ও ইয়ে করে চলে আসে ওখান থেকে। আমাকে এখানে রেখে আমার দেবরের কাছে রেখে সে চট্টগ্রাম চলে গেল। আমাকে বললো যে ওকে তুই দেখিস, হ্যাঁ ওর জন্য কোনো সমস্যা না হয়, আমি চট্টগ্রাম যে একটা ব্যবস্থা, ছোট দেবর আবার চট্টগ্রাম থাকে। আপনার স্বামী কি খোঁজ খবর নিয়ে বের করতে পারছিল পরে আপনি কোথায় গেছেন? হ্যাঁ, কি ঝামেলা করছে কি বা কি হচ্ছে? আমার হাজবেন্ড এটা নিয়ে কোনো ঝামেলাই করেনি, খুশি হয়েছে মনে হয় নাকি? আমি যখন চলে যাই তারপরে 2-3 মাস পরে কেমন জানি আমার হাজবেন্ড, সংসার, স্বামী, সন্তান এগুলো খালি মনে পড়তো আমার। তার সেই সময়টা আমার কাছে ফোন থাকতো না, আমি বাইরের কোনো নাম্বার থেকে আমার হাজবেন্ডকে ফোন করতাম, কিন্তু আমার ফ্যামিলির কাছে ফোন করতে পারতাম না, ফ্যামিলিকে অনেক ভয় পাতাম। আমার হাজবেন্ডের সাথে আমার যোগাযোগ হতো, বলতাম কি নেভিগেট ছিলাম, নেভিগেটের নাম বলছি, তারপর কর্নার হাট ছিলাম, ওখানে নাম বলছি, ভোট ঘর এক জায়গার নাম সেটারও আমি নাম বলছিলাম। আমার হাজবেন্ড কখনো আমার ফ্যামিলিকে এই কথা বলেনি যে আমার সাথে তার যোগাযোগ হচ্ছে। সে বলতেছে কি যে ওর আমি কোনো খোঁজ খবর পাচ্ছি না, কিন্তু অলরেডি আমার সাথে তার কথা হচ্ছে। তারপরে আমি ওখান থেকে আমার এক আন্টি ছিল ওখানে চট্টগ্রাম, আমার আন্টিকে একদিন আমি এই কথাগুলো বললাম। আমার হাজবেন্ড ওখানে গাড়ি ঘোড়া চালাতে পারতেছে না, সেই সময় আমার স্বর্ণ ছিল কিছু হাতে কানে গলায়, ওগুলো আমি পরে যাই। আমার হাজবেন্ড কোনো গাড়ি ঘোড়া পাচ্ছে না, তবে ওই স্বর্ণগুলো বিক্রি করে করে কিছুদিন আমরা খাইছি। খাওয়ার পরে একটা সিএনজি গাড়ি ধরলো, গাড়ি চালাচ্ছে, কিন্তু আমার অশান্তি শুরু হয়ে গেল। অলরেডি আমার এদিকে হাজবেন্ড, সংসার, সন্তান এগুলো সবার কথা মনে পড়তেছে। আমি সবসময় ভাবতেছি ওদের কাছে চলে যাবো। যখনই আমি আমার হাজবেন্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, আমার হাজবেন্ড এমন কিছু আমাকে বলে যে ওখানে থাকবো না, মরে যাবো না, কি করবো আমি নিজেই ভাবি উঠতে পারি না। তখন পাশের এক আন্টি আছে, আন্টি আমার সবসময় দেখে চোখ মুখ ফুলে থাকে, হ্যাঁ কান্না করি। আন্টি অনেক চালাক ছিল। আন্টি একদিন আমাকে ধরে বসে, মা লাবণী তুই সত্যি কথা বলবি আমার কাছে, আমি তোর মায়ের মতো না?
তখন আমি ওনাকে সব কথা বলি যে আন্টি আসলে আমার এরকম এরকম, আমি আমার বাবুর বলতে চলে যেতে চাই, কিন্তু আমি কিভাবে যাবো এখান থেকে, এটা আসলে কোন জায়গা, কিভাবে গাড়িতে উঠবো, আমি তো আসলে বুঝে উঠতে পারতেছি না। তখন বললো কি তার নাম্বার আছে। আন্টি অনেক বড় আশা করে আমার হাজবেন্ডকে ফোন করে, আমার হাজবেন্ড কিছুতে এটা এলাও করে না, বলছে কি যে চলে গেছে তো সে চলে গেছে, সেটাকে আর নিয়ে লাভ কি, ওটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারতেছি না, হ্যাঁ সে যেখানে আছে সেখানেই থাকে, আমার ফ্যামিলিতে মেনে নিচ্ছে না। তখন আমার আন্টি অনেক কান্না করলো। আন্টিটা আমি যখন ঢাকায় ব্যাক করি আমার হাজবেন্ড সহ, তখন আমি আমার ফ্যামিলির কাছ থেকে শুনছি যে আমার হাজবেন্ড নাকি এই কথাগুলো তাদের কাছে কখনোই বলেনি। আমার হাজবেন্ড নাকি বলতো যে আমার কাছে কখনোই তার যোগাযোগ হচ্ছে না, সে নিখোঁজ অবস্থায় আছে। তারপরে ছোট কুমিরা বড় কুমিরা নাম একটা আছে চট্টগ্রাম, সেখান থেকে এক ধরনের গাড়ি চালায় আমার হাজবেন্ড, পরে আমাকে ওখানে নিয়ে গেল। ওখানে নারকি চুলা আনতে হয়, পানির এত সমস্যা, সব নোনা পানি। ওখান থেকে একদম অনেক মারামারি কাটাকাটি এত মারতো, হ্যাঁ মারের কোনো শেষ নাই, এরকম অবস্থা। এদিকে ওরা ওয়াইফে চাপ, এদিকে চাপ ওইদিকে চাপ। এক পর্যায়ে আমার ননদের মেয়ের বিয়ে হবে, ওরা আমাদের দাওয়াত করলো। আমাকে আগে পাঠা দেওয়ানো হলো গাড়িতে করে, চট্টগ্রাম থেকে আমাকে গাড়িতে উঠায় দেওয়া হলো। আমি একদম উলিপুরে জানামি, আমার ননদের হাজবেন্ডকে ঠিকানা দিল। দেখো আমাকে মোটামুটি দেখে ওনারা অনেক খুশি, বা আমার হয়তো ভিতরে তাদের কি কাজ করছে জানি না, কিন্তু আমার সামনে অনেক ভালো করছে তারা। তারপরে কি বিশ্বজন থাকলাম, আমার হাজবেন্ড ওখানে চলে গেল, বিয়ে খাওয়া চলে আসলাম। কিন্তু আমার হাজবেন্ডের কাছে টাকা নিয়ে আসতে পারতেছে না, আমার হাতে রুলি ছিল, ওগুলো বিক্রি করলাম, করে আবার চট্টগ্রাম চলে আসলাম। ওখান থেকে যখন চলে আসলাম আরো আমার অশান্তি বেড়ে গেল, এই মারামারি ধরাধরি, এই অবস্থা ও অবস্থা, এখন কোথায় যাবো। তারপর আমি আমার হাজবেন্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি, এরকম অবস্থা, আমাকে এরকম করতেছে, ওরকম মনে হয় যে আমার কথা শুনে সে আনন্দ পাইতো। তখন ওখান থেকেও আমি বারবার কষ্ট পাচ্ছি, ওখানেই থেকে যাই। কোন যুদ্ধ করে আমাকে এমন কিছু বলতেছে, এমন কিছু মারতেছে যে আমি থাকার মতো না। ও চাচ্ছে যে আমি যেন এগুলো টর্চারিং সহ্য করতে না পারে চলে যাই, কিন্তু আসলে কোথায় চলে যাবো। আমার হাজবেন্ডের সাথে যোগাযোগ করতে চাচ্ছি, হাজবেন্ডও তো এলাও করতেছে না, আমার ফ্যামিলির কাছে তো যাওয়ার কোনো প্রশ্নই আসে না, সে আমাকে মেরেই ফেলবে, এরকম অবস্থা। সেই সময় অলরেডি আমার মেজো ভাই হজ করে চলে আসছে। তারপরে ফাইনালি কি অবস্থা? ফাইনালি ঢাকায় আসলাম। ঢাকায় আসার পরে যে এলাকা থেকেই আমরা চলে গেছিলাম তার পাশের ইয়েতে আমরা থাকলাম। তা ওই কোম্পানিতে গাড়ি চালাতে গেল, গাড়িতে কিছুতেই ওকে নিচ্ছে না, বলতেছে অমুকের ওয়াইফকে তুই বার করে নিয়ে গেছিস, এসে অমুক তমুক, এটা নিয়ে অনেক কিছু। তারপরে আমাকে একজন গাড়ির ফোরম্যান ছিল, ওনার সাথে আমার যোগাযোগ করলাম আমি, যে আসলে আমরা তো নাহলে না খেয়ে মারা যাবো, ভুল করে ফেলছি, ওকে একটা গাড়ি ঘোড়া দেওয়ার জন্য ব্যবস্থা করে দেন। দেখো আমার কথা শোনার পরে উনি একটা গাড়ি দিল, গাড়ি ঘোড়া চালালো। ওই যে তার ওয়াইফ নিয়ে দেশের বাড়িতে টাকা পয়সা পাঠাচ্ছে, আমাকেও চালাচ্ছে, অনেক গ্যামজাম। হ্যাঁ তার ওয়াইফ কিছুতেই সংসার করবে না, তার ফ্যামিলিও তাকে আর রাখবে না। এক পর্যায়ে বাড়িতে চলে গেল। ওই যে ওর যে ওয়াইফ, তার প্রতি আমার একটা হিংসা কাজ করতো, মানে এতটা আবেগ কাজ করতো, তাকে আমি সহ্য করতে পারতাম না। আমি তো এক জায়গা থেকে ছিলাম, হ্যাঁ যেভাবেই থাকি তাও মনে হয় এর চেয়েও ভালো ছিলাম, কিন্তু ওনার জন্য কেন এগুলো হলো, একটা মিথ্যা কাহিনী করে আমার হাজবেন্ডও বা কেন এরকম করলো, উনি বা কেন নিয়ে আসলো, এরকম করতো। কিন্তু তার প্রতি যে এরকম কাজ করছে তাকে কিছু দেয়নি তা না, হয়তো আমার নিজের জন্য আমি কিছু কিনি নেই, কিন্তু ওদের জন্য আমি বাড়িতে গেছি, আমার বড় ননদের জন্য এটা নিতে হবে, ছোট ননদের জন্য এটা নিতে হবে, হয়তো আমি একটা কাপড় পরে গেছি, সেটা তার পছন্দ হয়ে গেছে, হ্যাঁ বলছে ভাবি এটা দিয়ে যান। আমি অনেক খুশি মনে করি তাদেরকে দিয়ে আসতাম। বাড়িতে গেলে সবাই অনেক আদর শ্রদ্ধা করছে। যাই হোক, এখন কি অবস্থায় আছেন, কোথায় আছেন, কি অবস্থা সেটা বলেন। এখন আমি আমার সেই ওয়াইফ তো ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পরে আমি বাড়িতে গেলাম। আমার হাজবেন্ড একদিন লুকে চলে যায়, চলে যাওয়ার পরে শুনছি যে বাড়িতে চলে গেছে, ওয়াইফ নিয়ে অনেক গ্যামজাম, ওয়াইফ আর রাখবে না, ওয়াইফকে ডিভোর্স দিবে। কারণ আমি এক পর্যায়ে শুনে আমি গাড়িতে উঠে আমার বাড়িতে চলে গেলাম। আমার বাড়িতে চলে যাওয়ার পরে আমার ছোট চাচার বাড়িতে উঠলাম, কান্নাকাটি করলাম। তো আমার চাচা বললো যে ও তো মেয়ে, আমাদেরও তো মেয়ে, কোথায় ফেলে দেবো, এখন আসছে দেখি কি করা যায়। তখন তাদের গার্জিয়ানকে ডাকলো যে ওয়াইফ ছেড়ে দেওয়ার দরকার নেই, হ্যাঁ আমার মেয়ের তো এখনো বাচ্চা হয় নাই ওই সংসারে, হ্যাঁ আমার মেয়েকে ছেড়ে দেওয়ানো হোক, যেহেতু ওদের ওখানে 3টে মেয়ে আছে, তাহলে ওই ওয়াইফকে নিয়ে আপনারা সংসার করেন, হ্যাঁ আমাদের কোনো দায় দাবি নেই, তবে আমার মেয়ে এখনো ভালো আছে। তাদের ফ্যামিলি থেকে বললো কি না, তাদের বেশ কিছু লোককে দাওয়াত করা হয়েছিল, আমার চাচার বাড়িতে আসছিল, তাদেরকে বুঝার পরে তারা কিছুতেই করলো না, যে না ওই ওয়াইফ কিছুতেই তারা রাখবে না, ওয়াইফকে ছেড়ে দেওয়ার বলো। বেশ কিছু টাকা আমাদের বাড়ি থেকে তারা দাবি করলো, আমার মা বললো যে ওয়াইফ ছেড়ে দেওয়ার মতো টাকা আমি দিতে পারবো না, এটা সবচেয়ে বড় অন্যায় কাজ, আমার মেয়েকে ছেড়ে দাও, আমার মেয়ে দরকার ভিক্ষা করে খাবে। তাদের ফ্যামিলি কিছুতে রাখলো না, জমি বন্ধক হয়ে ওয়াইফকে ছেড়ে দিল। ওয়াইফকে ছেড়ে দেওয়ার পর ওয়াইফ অন্য জায়গায় বিয়ে শাদী হয়ে গেল, কিন্তু তার কিন্তু সম্পর্কটা ওয়াইফের সাথে চলে আসি, কথাবার্তা হচ্ছে। আর আপনি আছেন তার সাথে? হ্যাঁ আমি তার সাথে। আর এই স্বামীর কি অবস্থা, আপনার প্রথম স্বামী যেটা? ওই হাজবেন্ড আমার বিয়ে করলো, আমি চলে যাওয়ার পরে সে 2 মাস পরেই বিয়ে করে ফেলে। আচ্ছা, এখন আপনি এখানে আসছেন কেন, গল্প আপনার জীবনের গল্প বলতে আসছেন কেন? আমি এখানে এখন জীবনের গল্প বলতে আসছি এটাই, যে আমি হয়তো লাস্ট ফিনিশিং এ এসে একটা ভুল করছি, একজনের হাত ধরে চলে গেছি, এটা আমার সবচেয়ে বড় ভুল। ঠিক আছে, আমি জানি যে হ্যাঁ এটা আমার অন্যায়, একটা মেয়ে মানুষ স্বামী সংসার থেকে একজনের হাত ধরে চলে গেছে। তো সেই সময়টা তো আমি বুঝতাম না আমার ফ্যামিলি কেন এত বড় একটা ভুল করলো, যা দুইটা ওয়াইফ আত্মহত্যা করছে, সুইসাইড করছে, সেই সংসারে কেন আমাকে বিয়ে দেওয়া হলো। ওই সংসারে তো আমি এত কষ্ট করছি, এত মারধর, এত কিছু করছি, এত টর্চারিং করছি, সেই সময় আমার ফ্যামিলিকে একটু বিশ্বাস করতে পারে নাই, একটু শাসন করতে পারে নাই, কোনো কিছু করতে পারে নাই, যে আমাকে তো নিয়ে যেতে পারতো। ভাই তো সেই সময় যথেষ্ট বুঝতো, আমার নিজের যে আপন ভাই, আর বড় ভাই তো এলাকার মধ্যে অনেক মানিগুণী ছিল, বিচার করতো, তাহলে কি বুঝতো না যে আমার আসলে কি সমস্যাটা হচ্ছে, কেন হচ্ছে, আমার কি করার দরকার, সেটা হয়তো জানি না, তারা বুঝে নাই কারণেই হয়তো লাস্ট ফিনিশিং এ আমার এই অবস্থা আজকে হয়েছে। আমি এখন বিভিন্ন ধরনের রোগে ভুগতেছি। কিরকম, আমার ওই শরীর যে ফুলে যায়, আমার হাজবেন্ড একদিন আমাকে এই জায়গাটায় মারে, প্রচন্ড মারে,
তখন আমি ঢাকায় ব্যাক করি। ঢাকায় ব্যাক করার পরে আমি বেশ কিছুদিন পরে 3-4 বছরের মধ্যে অনেক কিছু করে ফেলি। কি করেন? কোম্পানির মধ্যে আমি একটা গাড়ি কিনি। তারপরে একটা দুটা গাড়ি আমার কন্ট্যাক্টে থাকে। গাড়ি কেনার টাকা কোথায় পান? টাকা আমার হাজবেন্ড যে ইনকাম করতো প্রতিদিন পার্ট টাইম দেখা যায় 1500, 1600, 1300, 1000, 1200 এরকম ইনকাম করতো। আমার পার্ট টাইম 50 টাকা খরচ হতো, হাইয়েস্ট 100 টাকা খরচ হতো বাজার খরচ আর আমার ঘর ভাড়া যা। আর সব টাকাটা ওদের বাড়িতে 2 থেকে 2500 টাকা দিলে ওদের সংসার চলে যেত। গ্রামের মধ্যে ধান ক্ষেত্রে আবাদ করতো, চাল টাল সব আসে। সব টাকা আপনি জমালেন তাই তো? সব টাকা আমি জমা করে জমাইছিলেন, গাড়ি কিনতে তো মেলা টাকা লাগে। হ্যাঁ, এরকম করে আমি আমাদের ঢাকা উদ্যান ওই এলাকার মধ্যে একটা চাউলের আড়ত থাকে, চাউলের আড়তে ওই যে বাজারে কিছু সমিতি থাকে, ওখানে টাকা জমানো হয়। ওখানে আমি একটা যখন আমি বাজার করতাম দেখা যায় আমার 100 টাকা বাজার হতো, সে জায়গায় হয়তো 120 টাকা ধরে দিতাম, 50 টাকা বাজার হতো 100 টাকা ধরে দিতাম। ওই 4 বছরে আমি 50 টাকা 20 টাকা করে ওখানে জমাইতাম, 100 টাকা করে জমাইতাম। আমার বেশ কিছু টাকা হয়ে যায়, 50,000 টাকা জমে যায় ওখানে। 50,000 টাকা জমা দেওয়ার পরে আবার আমার হাজবেন্ডের কাছে যেগুলো আমি জমাই, ফ্যামিলিও আমি মেনটেন করতেছি, এখানেও চালাচ্ছি, এগুলো করতেছি। করার পরে ওখান থেকে আমি মোটামুটি 1.5 লাখ টাকা লোন নিই একটা কোম্পানির মধ্যে। ওই গাড়িগুলো ওইরকম চলতেছে না, সব গাড়িগুলো কন্ট্রাক্টে দিচ্ছে বা কিস্তি হিসেবে দিচ্ছে। তখন আমার হাজবেন্ড বলতো যেমন ওখান থেকে একটা গাড়ি নেবো, হ্যাঁ তাও বেশ কিছু টাকা দরকার। তখন আমি বলি যে আমি তো ওখান থেকে এরকম করে বাজার করে কিছু টাকা জমাচ্ছি, তাহলে ওখান থেকে আমার মোটামুটি একটা লোন নেওয়া যাবে। আবার আমার কিছু এখানে মনে করেন 60-70-80 মতো টাকা জমা ছিল। এর মধ্যে আমার হাজবেন্ড একটা গাড়ি জমি বন্ধক রাখছিল, ওয়াইফ ডিভোর্স দেওয়ার পরে সেই জমিটা আমি খুলে দিয়েছিলাম। তখন আমি ওখান থেকে বেশ কিছু লোন নিলাম, 1.5 লাখ টাকা মোট। আমি ওখানে মালিককে 1.5 লক্ষ টাকা দিয়ে জমা দিয়ে গাড়ি নিলাম। গাড়ি নেওয়ার পরে আমার হাজবেন্ডের যখন গাড়ি হয়ে গেল, টাকা পয়সা হয়ে গেল, তার ওই ওয়াইফের সাথে তার যোগাযোগ হচ্ছে। ওয়াইফ অলরেডি তার হাজবেন্ডের বাসায় থাকে, বিয়ে হয়ে গেছে, আবার বিয়ে করে ফেলছে, সে যোগাযোগ হচ্ছে। কিন্তু আমি এক পর্যায়ে হলো ফোনে ওই যে অডিও রেকর্ডিং চালু করে রাখতাম। ও যখন ঘুমাইতো তখন আমি ওই ইয়ারফোন দিয়ে ফোন টিপি করতাম, কিন্তু ইয়ারফোন দিয়ে ওগুলো শুনতাম, ও বুঝতে পারতো না ওয়াইফের সাথে দিব্যি কথা বলতেছে। এটা নিয়ে আমার সংসারে আরো জ্ঞানজাম। এত কিছু করতেছি, ফ্যামিলির কাছে যাইতে পারতেছি না, সংসার ভেঙে আসছি, সবকিছু ম্যানেজ করতেছি, না খেয়ে থাকতেছি, তাও জীবনে কিছু করতে যাচ্ছি যেন ভালো কিছু হয় আমার জীবনে। তারপর এগুলো কেন হচ্ছে? তার তো বিয়ে হয়ে গেছে বা এটা সেরকম। এটা নিয়ে আমার সংসারে অনেক শাসন্তি হয়, মার ধর চিল্লা ফেলা, এমন কোনো দিন নাই মারামারি ধরাধরি। স্বামীর সাথে এগুলো? দ্বিতীয় স্বামীর সাথে। হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় স্বামীর সাথে এখন আছেন আপনি? না, এখন সেখানেও নাই? সেখানেও আমি নাই। সেখান থেকে বের হয়ে কি করতেছেন? সেখান থেকে আমি বার হই নাই, অলরেডি তারা আমাকে বাধ্য করছে বার হওয়ার জন্য। ওই যে গাড়ি কিনলাম, অলরেডি ঈদের মধ্যে যে গাড়িগুলো কন্ট্রাক্ট নেওয়া হয়, কন্ট্রাক্ট নিয়ে গ্রামের বাড়িতে যাওয়া হয়, অলরেডি 50,000, 60,000, 70,000, 80,000 এরকম গাড়ি কন্ট্রাক্ট নেওয়া হয়, লোকজন নিয়ে যাওয়া হয়। ও তখন ওই কোম্পানি থেকে বেশ কিছু গাড়ি কন্ট্রাক্ট নিয়ে গ্রামের বাড়িতে চলে যায়। অলরেডি তার ওয়াইফের সাথে এগুলো যোগাযোগ তার আছে যে এরকম করবে বা টাকাটা এখানে এরকম ধরা করবে, এখান থেকে চলে যাবে। কোম্পানি কিছু মোটামুটি টাকা থেকে বের হয়ে গেলেন, ওই সংসার থেকে আপনি নাই এখন? না, আপনি এখন একাই? আমি এখন একাই। একা কি করেন এখন? এখন আমি মেডিকেলে কাজ করি। আমি আজকে এই অসুস্থতার কারণে এই 3 মাস আমার হাত পা ফুলে যায়। আমি যখন একটু পানি নাড়ে বা বেশি কাজ করি তখন আমার হাত পা ব্যথা করে, হাত পা অলরেডি ফুলে যায়। এরকম অবস্থা। ঠান্ডার অ্যালার্জি, একটু ঠান্ডা পানি লাগলেই আমার ঠান্ডা লেগে যায়, সারাক্ষণ শুধু হাসি আসে। তারপরে এই যে ভ্যানের টিউমার, তারপরে এই সাইডে টিউমার, এই হাতের মধ্যে টিউমার, আরো বেশ কিছু স্থানে আমার টিউমার আছে। এত কিছু তারা। সন্তান কয়জন এখন? আমার এক ছেলে, এক মেয়ে, আপুর এক মেয়ে, এই 3 সন্তান। না, আমার ছেলেটা আমার ভাইয়াদের কাছেই থাকে, মেকানিক্সের ওই ফ্যাক্টরিতে কাজ করে। আমার ভাই কিছু টাকা দেয়, ওটা দিয়ে ছেলেটা চলে খাচ্ছে। ছেলেটারও লেখাপড়া হলো না। মেয়েটার এক পর্যায়ে গ্রামের বাড়িতে বাবার কাছে মেয়েটাও অনেক কষ্টে আছে, ওরকম লেখাপড়া বা আমি চাকরি করা অবস্থায় মেয়েটাকে কিছু সহযোগিতা করি, ছেলেটাও কিছু সহযোগিতা করে, কিন্তু আছে না যে একটা কেয়ার, ওরকম লেখাপড়া সেটা নাই। বারবার বলতেছি যে তার সাথে আমার হাজবেন্ডের সাথে যোগাযোগ হয়, আমার আগের হাজবেন্ডের সাথে, যে তুমি অন্তপক্ষে এসএসসি পর্যন্ত পরে মেয়েটাকে যদি আমার কাছে দাও, হয়তো অনেক স্যারেদের সাথে আমার সম্পর্ক আছে, এত স্যারেদের বলি আমি মেয়েটাকে একটা কিছু করে দিতে পারবো, যে স্যার অনেক অসহায় এটা সেটা মেডিকেলে। তখন সেটা নিয়ে ওরকম কিছু তার ভিতরে কোনো মাথা ব্যথা নেই। যে সংসারে ও বিয়ে করছে, সেখান থেকে হলো ওর একটা ছেলে হয় বেশ কিছুদিন আগে, মনে হয় প্রায় 1 বছর হয়ে গেছে ছেলের বয়স। আবার প্রিয় শ্রোতা, আমরা শুনলাম পুরো গল্পটা, এবং এই গল্পের মূল সারাংশ যেটা দাঁড়ালো সেটা সবাই উপলব্ধি করতে পেরেছেন, এবং আমি সেখান থেকে যদি একটু সারাংশ টানি। এবং প্রিয় শ্রোতা, একটু বলে নিই এখানে যে ও যে এখানে এসে আজকে গল্পটা বলেছে, এটা আপনার জন্য একটা উৎসাহমূলক একটা ব্যাপার এটার মধ্যে ছিল বলেই। কারণ মানুষ কিন্তু তার জীবনে সব সময় কোনো না কোনোভাবে ভুল করে ফেলে। আবার দেখা যাচ্ছে যে একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে সামান্য কিছু ব্যবধানে কিন্তু ভুল হয়ে যায়, একটু কম বেশি কারণে। তো সেই জায়গাগুলো দোষ বা গুণ সেটা আমরা বলছি না। এই গল্পগুলো শুনে আপনারা যাতে সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারেন, কারণ যত বেশি আপনারা জানবেন যে জীবনের এই অংশে এই মানুষটা এভাবে করে বিপদে পড়েছে, সেখান থেকে আপনি অন্তত আপনাকে ফিরিয়ে আনতে পারবেন, যে উদ্দেশ্য নিয়ে আমরা অনুষ্ঠানটা করছি। এবং আজকের গল্পের মধ্যে সেই ব্যাপারগুলো খুব প্রচুর মাত্রায় ছিল। যেমন দেখুন, ও প্রথম বিয়ের পরে আরো একটি বিয়ে করলো, হয়তোবা সেখানে গিয়ে ভালো থাকবে বলেও ভেবেছিল। সুখ ব্যাপারটা কিন্তু আমরা জানি না যে কি করলে আমাদের কাছে আসবে। হয়তো আমরা এমন কিছু করে ফেলি যেটা ভাবি যে সুখটা আসবে, কিন্তু আসে না। তো আমাদের আজকের অতিথির ক্ষেত্রে যেটা ঘটেছে, ও দ্বিতীয়বার ভেবেছিল বিয়ে করলে সুখী হবে, কিন্তু সেটাও পায়নি। আরেকটা দিক দিয়ে দেখুন,
ওর ফুফাতো বোন এ ধরনের নিষ্পেষিত হওয়ার ফলেই আত্মহত্যা করেছে, যেটা কিন্তু ও করেনি। যাক, যেখানে ছিলাম যে ও কিন্তু ওর মানসিক শক্তির কারণেই আত্মহত্যাটা করেনি এবং সেই শক্তি দ্বারাই আছে কিন্তু স্বাবলম্বী। ওর ট্রান্সপোর্টের ব্যবসা রয়েছে, সাধুবাদ জানাই ওকে, এবং সাথে একটা চাকরিও করছে। আমাদের সমাজে ফিমেলরা অনেকাংশেই কিন্তু অবহেলিত বা কম শক্তি ওদের, কিন্তু ব্যাপারটা না, ও কিন্তু এখানে প্রমাণ করেছে একই সাথে চাকরি এবং এ ধরনের একটা ব্যবসা সামলানো, এটা দিস ইজ নট সিলি ফ্যাক্ট। সাধুবাদ জানাই ওকে, এত কিছুর পরেও এরকম একটা জায়গায় আসা, অনেক ইনডিসিশন, অনেক সঠিক ডিসিশন নেওয়া, ভুল করা, সবকিছুর পরেও এখান থেকে মূল উপজীব্য হচ্ছে আপনার জীবনে আপনি কিভাবে এই ব্যাপারগুলো কাজে লাগাবেন। এবং আজকের অতিথির জীবনটা এখন সুন্দরভাবে আছে, ভালো আছে, আরো ভালো থাকুক, সমস্ত না পাওয়াগুলো সুযোগ থাকলে পূর্ণ হোক, এই শুভকামনা ওর প্রতি রেখে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আপনাদের প্রিয়